আজকে মূলত আমরা কথা বলবো গত ক্লাসে আমরা যে লেসনটা পড়ি সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো আজকে আমরা নেলসন ম্যান্ডেলা থেকে আসা মানে অ্যাকচুয়ালি নেলসন ম্যান্ডেলা কেন্দ্রিক এমসিকিউ, তারপর কোশ্চেন কিভাবে অ্যান্সার করব, ফ্লো চার্ট কিভাবে অ্যান্সার করব এবং সামারি কিভাবে অ্যান্সার করা উচিত এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। ঠিক আছে, ওকে। আজকে তাহলে আমরা গত ক্লাসে আমরা যে লেসনটা পড়ি সেটার আজকে আমরা এমসিকিউ, কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি এসব বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা যারা হচ্ছে গত ক্লাসটা করছো আশা করি তাদের কাছে এই লেসনটা ক্লিয়ার। আমরা মূলত মোট 16টা লেসন পড়বো এবং ইনশাল্লাহ এই 16টা লেসন থেকে তোমাদের সবগুলো বিষয় পরীক্ষায় আসবে, এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, তো আজকে মূলত আমরা আলোচনা করব গত ক্লাসে যে লেসনটা পড়ি সেটার এমসিকিউ পার্টটা নিয়ে প্রথমে, তারপর আমরা ক্রমান্বয়ে কোশ্চেনগুলো অ্যান্সার করব, তারপরে ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করবা এ নিয়ে কথা হবে, তারপর সামারি নিয়ে কথা হবে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে কে কে যুক্ত আছে সেটা দেখা যাচ্ছে না। ওয়েট, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো তাহলে একটু খেয়াল করবো আমরা সবাই। তো দেখো গত ক্লাস হচ্ছে আমরা মূলত এই নেলসন ম্যান্ডেলা লেসনটা পড়ি, আজকে এটা থেকে আমরা এমসিকিউ সমাধান করব। তোমরা পারলে হচ্ছে অবশ্যই অ্যান্সার করবা, কোনটা হবে সেটা বলবা। ঠিক আছে, সাবিনা বলছে গত ক্লাস করিনি, নো প্রবলেম, তুমি যদি পারো তাহলে অ্যান্সার করবা। আমরা অবশ্যই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেগুলোর সাথে প্যাসেজের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করব। সো যারা হচ্ছে আমার সাথে ক্লাসে যুক্ত আছে একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করবা যাতে বাকিরা ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়। তো খেয়াল করো, তো প্রথমে দেখো, প্রথমে যে এমসিকিউটা এখানে দেওয়া আছে সেখানে বলা হচ্ছে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। তো এখানে বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস স্টেটমেন্ট। তো আমরা গত ক্লাসে পড়ে আসছি এই লাইনটা। নেলসন ম্যান্ডেলা মূলত বলছে যে মানে বর্তমানে তিনি বলছেন যে যে ক্ষতগুলো আসলে আমাদের মধ্যে আছে, অর্থাৎ যে যে বৈষম্য আছে এবং নানা ধরনের সমস্যা আফ্রিকার মানুষের মানুষের মধ্যে আছে, যেমন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এরকম ভেদাভেদ আর অন্যান্য যে সকল বিষয় আছে। তো তিনি বলছেন যে এই বিষয়গুলো, এই ক্ষতগুলো আসলে সারানোর বা এই ক্ষতগুলো থেকে আরোগ্য লাভ করা বা ভালো হওয়ার সময় এসেছে। আসলে এখানে বোঝাচ্ছেন তিনি যে বিষয়গুলো আফ্রিকার মানুষ এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এই যে নানা ধরনের বৈষম্য আফ্রিকান মানুষকে আলাদা করছে, তিনি বলতে চাচ্ছেন এই বিষয়গুলো এখন ঠিক করার সময় আসছে। এটা তিনি আসলে বুঝাইছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি অ্যান্সার করতে পারি, বলা হচ্ছে এই লাইনটা দ্বারা, যেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা মূলত বলছে, এই লাইনটা দ্বারা আসলে কি বুঝাইছে। তাহলে কি হবে দেখো তো, দ্য ব্ল্যাক পিপল অফ সাউথ আফ্রিকা ওয়ার অপ্রেসড অ্যান্ড deprived and Nelson Mandela wanted to save them from oppression and deprivation when he became president. এরপর কি বলছে খেয়াল করে, এরপর বলছে হচ্ছে টাইম হ্যাজ কাম টু সেভ হোয়াইট পিপল, টাইম হ্যাজ কাম টু রিমুভ ইগনোরেন্স, টাইম হ্যাজ কাম টু স্যাটিসফাই হোয়াইট পিপল। তাহলে এগুলো একটাও অ্যান্সার হবে না। যেমন তিনি আসলে এখানে বলছে যে বিষয়গুলো আফ্রিকার যারা কৃষ্ণাঙ্গ মানুষ আছে তাদেরকে আলাদা করেছে, তিনি বলতে চাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তো নর্মালি এখানে শাব্দিক অর্থ ছিল উন্ড, মানে আমরা পড়ে পড়ে আসছি ক্ষত, হ্যাঁ, এবং হেল, হেল শব্দের অর্থ পড়ে আসছি আমরা আরোগ্য লাভ করা মানে ভালো হওয়া। এগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছি। আচ্ছা, সাবিনা বলছে বাংলা ক্লাস কখন শুরু করবেন? এই যে শীঘ্রই শুরু হবে বাংলা ক্লাস। তোমরা যখন হচ্ছে সবাই মোটামুটি অ্যাক্টিভ হবা আমি শীঘ্রই হচ্ছে বাংলা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো তাহলে এখন অ্যান্সার কোনটা হবে বলো তো। এখানে অ্যান্সার কোনটা হবে, মানে এই লাইনটা দ্বারা আসলে নেলসন ম্যান্ডেলা কি বুঝাইছে। তাহলে খেয়াল করো, নিশ্চয়ই এই লাইনটা দ্বারা আসলে হোয়াইট পিপল অর্থাৎ আফ্রিকার মধ্যে শ্বেতাঙ্গ যে মানুষগুলো আছে সেগুলোকে সেভ করার কথা বুঝায় নাই। তাহলে এটা কখনো অ্যান্সার হবে না। এরপর দ্য টাইম হ্যাজ কাম টু রিমুভ ইগনোরেন্স, মানে এখানে আসলে এই যে অজ্ঞতাকে দূর করার সময় আসছে এটাও কিন্তু বুঝায় না, এখানে বুঝাইছে বৈষম্যের কথা। তাহলে এটাও কিন্তু হবে না। এরপর বলা হচ্ছে টাইম হ্যাজ কাম টু স্যাটিসফাই হোয়াইট পিপল, অর্থাৎ যারা আসলে শ্বেতাঙ্গ মানুষ আছে তাদেরকে খুশি করা
মানে তাদের আত্মতৃপ্তি নিয়ে আসার সময় আসছে, এটাও তিনি বুঝান নাই। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এটা। অর্থাৎ আফ্রিকার যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ মানুষ আছে তাদেরকে যে দমিয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে যে বঞ্চিত করা হলো, এই জিনিসগুলো থেকে নেলসন ম্যান্ডেলা চাইছে যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষদেরকে মূলত বা আফ্রিকার মানুষদেরকে মূলত সেভ করতে। হ্যাঁ, তারপর হচ্ছে আরো কি কি, যেমন হচ্ছে এই যে অত্যাচার, তারপর তাদেরকে যে বিচ্যুতি বা তাদেরকে একপাশে রেখে দেওয়া, বঞ্চিত করা, এগুলা থেকে মূলত তিনি আফ্রিকার মানুষকে সেভ করতে চাইছে যখন তিনি প্রেসিডেন্ট হয়েছে তখন। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার কোনটা বলো? কারেক্ট অ্যান্সার হলো এ। ঠিক আছে, এই বুঝছো সবাই কারেক্ট অ্যান্সার এ কেন? একটু বলো আমাকে কারেক্ট অ্যান্সার এ কেন, এটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, তোমাদের বাংলা ক্লাস শীঘ্রই শুরু হবে। আমি তোমাদের বাংলা ক্লাসের জন্য তোমাদের আবির স্যারকে অলরেডি বলে রাখছি। তো আমরা শীঘ্রই হচ্ছে বাংলা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তোমাদের কি কি সমস্যা আমাকে একটু জানাও, মানে তোমাদের মূলত মানে বাংলাতে কি কি সমস্যা, আমি যেন স্যারকে বলতে পারি স্যার ওই টপিকগুলোর উপরে ক্লাস নেবে। তোমাদেরকে আসলে ব্যাকরণের ক্লাস বেশি লাগবে নাকি হচ্ছে বাংলা সাহিত্যের উপরে ক্লাস বেশি লাগবে, এবং সাহিত্যের মধ্যে কি গদ্যের উপর বেশি ক্লাস লাগবে নাকি পদ্য পদ্য ওই অংশের উপরে বেশি ক্লাস লাগবে, একটু আমাকে জানাও। আচ্ছা, আবিব বলছে আইসিডি ক্লাস কি আর হবে না? আইসিডি ক্লাস এখন হবে না, এখন হচ্ছে শুধু ইংলিশ ক্লাস এবং বাংলা ক্লাস হবে। আইসিডি ক্লাস হচ্ছে আপাতত তোমাদের অফ থাকবে। আইসিডি ক্লাস হবে একদম ফাইনাল পরীক্ষার আগে। আর যাদের একান্তই প্রয়োজন, তোমরা হচ্ছে আমার কোর্স চলমান আছে, একদম লেটেস্ট কোর্স, নিউ কোর্স, সেখানে হচ্ছে যুক্ত হতে পারো। তো আরমান বলছে সেকেন্ড পেপার। ওকে, আচ্ছা, তো আশা করি হচ্ছে এটা ক্লিয়ার। তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাও, আমি সেটা হচ্ছে তোমাদেরকে বলবো। তো প্রথম এমসিকিউটা ক্লিয়ার আশা করি। এরপর দেখো, এরপর বলছে পরের যে এমসিকিউটা আছে, মানে এটাতে বলা হচ্ছে ম্যান্ডেলা হেটেড, ম্যান্ডেলা হচ্ছে ঘৃণা করতো। আমরা পড়ে আসছি ম্যান্ডেলা কি ঘৃণা করতো এ সম্পর্কিত একদম লাইন কিন্তু গত ক্লাসে পড়ে আসছি। এই যে এখানে দেখো ম্যান্ডেলা বলছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, অর্থাৎ আমি জাতিগত যে বৈষম্য আছে, জাতির মধ্যে ভেদাভেদ, এই জিনিসটাকে তীব্রভাবে আমি কি করি? ঘৃণা করি। ঠিক আছে, তাহলে আইসিটি এমসিকিউ ক্লাস দিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ দিব। তারপর সমাসের ক্লাস, আব্দুল্লাহ বলছে সেকেন্ড। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে। তো এখানে কিন্তু বলা হয়েছে কি, দেখো এই লাইনটা এখানে ঘুরে ফিরে আসছে, আমরা একটু ক্লাসে মনোযোগ দেই। তাহলে বি প্রশ্নের মধ্যে বলছে যে নেলসন ম্যান্ডেলা কোন কোন জিনিসটাকে অনেক বেশি ঘৃণা করত। তাহলে কি হবে? ম্যান্ডেলা হেটেড মোস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতিগত যে বৈষম্য আছে, জাতির মধ্যে যে ভেদাভেদ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এই যে ভেদাভেদ, সেই জিনিসটাকে নেলসন ম্যান্ডেলা সব থেকে বেশি কি করত? ঘৃণা করতো। তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা, রেশিয়াল ডিসক্রিমিনেশন। ওকে, বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড। অলরাইট, আচ্ছা, নো প্রবলেম, আমি এটা স্যারকে বলবো। তাহলে তোমাদের বাংলা সেকেন্ড দিয়ে মূলত শুরু হবে। আচ্ছা, তাহলে এখানে রিয়াজ অ্যান্সার করছে সি। ওকে, তোমরা হচ্ছে একটু এখানে মনোযোগ দাও। তো আমাদের এখানে মূলত এই যে অ্যান্সারটা কি হবে? ম্যান্ডেলা হেটেড মোস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, তিনি জাতি বৈষম্য অনেক বেশি ঘৃণা করত। আচ্ছা, ওকে আশফাক, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, অনেকদিন পর। তো এরপর খেয়াল করো, এরপর হচ্ছে সিতে কি বলছে। সিতে বলছে দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স টু, আমরা গত ক্লাসে পড়ে আসছি ডিকেড মানে কি বুঝাই? ডিকেড মানে দশক বুঝায়, অর্থাৎ 10 বছরকে হচ্ছে ডিকেড বলা হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ডিকেড বলতে অ্যান্সার কোনটা হবে? ডিকেড বলতে কি বুঝাচ্ছে? ডিকেড বলতে বুঝাচ্ছে আ পিরিয়ড অফ 10 ইয়ার্স। আ পিরিয়ড অফ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে 10 বছরের যে সময়টা, সেটাকে বলা হয় ডিকেড, মানে দশক। এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি, গত ক্লাসে এই জিনিসটা আমরা পড়ে আসছি। তাহলে ডিকেড মানে হচ্ছে, ডিকেড মানে আমরা পড়ে আসছি কি দশক, তার মানে 10 বছরকে কি বলা হয়? ডিকেড বলা হয়। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে, হ্যাঁ, রিদিক অ্যান্সার করছে, সাবিনা অ্যান্সার করছে, রিয়াজ বলতেছে আমারটা হয়ে গেছে। বুঝে অ্যান্সার করলে অবশ্যই হবে। ঠিক আছে, গত ক্লাসে তো পড়ে আসছে এগুলা। আচ্ছা, এরপর দেখো
ওই নেলসন ম্যান্ডেলা কিন্তু রিজলভ একটা শব্দ ইউজ করছে, আমরা গত ক্লাসে সেটা পড়ে আসছি। তো এখানে মূলত কি বলা হয়েছে দেখো, দ্য টার্ম রিজলভ মিনস। তো রিজলভ বলতে আমরা কি কি পড়ে আসছি, রিজলভ বলতে আমরা পড়ে আসছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা আসলে বর্ণ বৈষম্যটাকে দূর করার জন্য তার যে সংকল্প বা দৃঢ়তা সেটা কখনো তিনি হারাননি। ঠিক আছে, তো সেখানে আমরা রিজলভ বলতে পড়ে আসছি দৃঢ়তা বা তার সংকল্প। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এই যে এখানে অ্যান্সারটা কি হবে, স্ট্রাগল তো হবে না, ব্রাদারহুড হবে না, তারপর হচ্ছে এটা হয়তো একটু স্পেলিং মিস্টেক আসছে, হ্যাঁ এটাও হবে না। তাহলে কোনটা হবে, ফার্ম ডিটারমিনেশন। মানে কোন একটা বিষয় আহ, অর্জন করার জন্য মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞা থাকে, সেই জিনিসটা তিনি কখনো হারাননি। তিনি সবসময় মূলত চেষ্টা করে গেছেন যাতে করে হচ্ছে বর্ণবিদ্বেষ দূর করা যায়, এবং তার জন্য অনেক স্ট্রাগল তিনি তার লাইফে করে গেছেন, এবং পরিশেষে কিন্তু তিনি কি করছে, সেটার ফলও কিন্তু তিনি পাইছে। ঠিক আছে, তাহলে ডি এর অ্যান্সারটা কি হবে, ফার্ম ডিটারমিনেশন। রিজলভ বলতে আমরা পড়ে আসছি সংকল্প বা দৃঢ়তা। ওকে, আরমান অ্যান্সার করছে, কানিজ অ্যান্সার করছে, আহ, আফরিন অ্যান্সার করছে। হ্যাঁ, যারা হচ্ছে গত ক্লাসটা করছো তোমরা কিন্তু খুব ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর দেখো, আমি একটু দ্রুত পড়াচ্ছি বিকজ আমাদের অনেক পড়া বাকি আছে। এগুলো শেষ করার পরে তারপর আমরা আবার কোশ্চেনে যাব, তারপর আবার ফ্লো চার্টে যাব, তো একটু খেয়াল করবা। এরপরে কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেন্সলি মিন। এই যে ইন্টেন্সলি শব্দের মাধ্যমে আসলে কি বুঝাইছে, তো আমরা পড়ে আসছি নেলসন ম্যান্ডেলা বলছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, মানে তিনি বলছেন আমি জাতি বৈষম্যটাকে আসলে তীব্রভাবে ঘৃণা করি। তো ইন্টেন্সলি বলতে তীব্রভাবে, মানে একটু বেশি জোর দেওয়া, এমফাসাইজ করা বুঝাইছে, রাইট? তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার বলো তো? ইন্টেন্সলি বলতে কি বুঝাইছে একটু বলো। ইন্টেন্সলি বলতে ইউজুয়ালি কখনো হবে না, রেয়ারলি কখনো হবে না, ফ্রিকুয়েন্টলি কখনো হবে না। তাহলে কোনটা হবে, অ্যাকিউটলি। অ্যাকিউটলি বলতে বোঝাচ্ছে তীব্রভাবে, একদম কঠোরভাবে। ঠিক আছে, তাহলে এই যে ই নাম্বারের অ্যান্সার কোনটা হবে, অ্যাকিউটলি, মানে হচ্ছে তোমার 4 নম্বরটা অ্যান্সার। আচ্ছা, আমাকে বলছে ফার্ম ডিটারমিনেশনের মিনিংটা কি। ফার্ম ডিটারমিনেশন বোঝাচ্ছে, ফার্ম বলতে দৃঢ়, আর ডিটারমিনেশন মানে হচ্ছে সংকল্প, মানে একদম দৃঢ় সংকল্প যে কোনো একটা বিষয় তুমি অ্যাচিভ করবাই। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্ম ডিটারমিনেশন। ওকে, রিদিক অ্যান্সার করছে, তারপর এমরান অ্যান্সার করছে। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত আছে একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার কইরো, যাতে করে বাকিরা ক্লাসে যুক্ত হয়। তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? ওকে, তো তাহলে স্যার আমাদের কাছে এটা ক্লিয়ার যে ইন্টেন্সলি বলতে কি বুঝাইছে, তীব্রভাবে, তার মানে হচ্ছে অ্যাকুইটলি বুঝাইছে, অ্যাকুইটলি। ঠিক আছে, বাকিগুলো হবে না। ওকে, তো চলো আমরা আরো কিছু হচ্ছে এখান থেকে এমসিকিউ দেখি। গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি ইনশাল্লাহ এগুলো থেকে আসবে, কারণ এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড বা ইম্পর্টেন্ট লাইনগুলোই কিন্তু এখানে আছে। তো খেয়াল করো, এরপর বলছে দ্য ওয়ার্ড অ্যাপার্টেইড রেফার্স টু। তো আমরা গত ক্লাসে অ্যাপার্টেইড শব্দ সম্পর্কে পড়ে আসছি। অ্যাপার্টেইড শব্দের অর্থ বর্ণ বৈষম্য বা বর্ণবিদ্বেষ। ঠিক আছে, মানে বর্ণবিদ্বেষ বলতে কি বোঝাচ্ছে, এই যে সাদা কালো, হ্যাঁ এই জিনিসটাকে হচ্ছে বোঝাচ্ছে। হ্যাঁ, সাদা চামড়ার মানুষ, তারপর কালো বর্ণের মানুষ, এই জিনিসটাকে আসলে বোঝাচ্ছে। তাহলে অ্যাপার্টেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। তো যেহেতু অ্যাপার্টেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বোঝাচ্ছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হতে পারে? অ্যাপার্টেইড মানে কি, অ্যাপার্টেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণবিদ্বেষ। তো এখানে তো কাস্টম হবে না, কাস্টম মানে হচ্ছে প্রথা বা রীতিনীতি এরকম বোঝাচ্ছে। সোশ্যাল সোশ্যাল নর্ম বলতে বোঝাচ্ছে সামাজিক রীতিনীতি। এরপর সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সামাজিক ন্যায়, এগুলো তো হবে না। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? এখানে অ্যান্সার হবে রেসিজম। রেসিজম মানে কি, বৈষম্য। রেসিজম বলতে কি বোঝাচ্ছে, বৈষম্য। ঠিক আছে, হ্যাঁ এ কারেক্ট অ্যান্সার কি হবে, এ হবে কারেক্ট অ্যান্সার। কি হবে স্যার? এ হবে। অলরাইট, না এ হবে, ডি হবে না, কারেক্ট অ্যান্সার হবে এ। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে কি বলছে একটু দেখো। এরপরে বলছে ম্যান্ডেলা স্ট্রাগলড ফর। ম্যান্ডেলা আসলে কিসের জন্য সংগ্রাম করেছিল? তাহলে এটা আমরা পড়ে আসছি, ম্যান্ডেলা মূলত হচ্ছে ন্যায়ের জন্য সংগ্রাম করেছিল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, জি নাম্বারে। জি নাম্বার অ্যান্সার কি হবে, ম্যান্ডেলা আসলে কিসের জন্য সংগ্রাম করেছিল? ম্যান্ডেলা আসলে ন্যায়ের জন্য সংগ্রাম করেছিল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, জাস্টিস।
কারেক্ট অ্যান্সার কি হবে? জাস্টিস। আচ্ছা সাদিক, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে, তো খেয়াল করো, ম্যান্ডেলা আসলে কিসের জন্য সংগ্রাম করেছিল? ম্যান্ডেলা আসলে ওই যে ন্যায়ের জন্য সে মূলত সংগ্রাম করেছিল। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো, তোমরা একটু দ্রুত অ্যান্সার করবা। এরপর কি বলছে দেখো, এফ ডাব্লিউ ডি ক্লার্ক ওয়াজ আ, তাহলে এ ব্যক্তি কে ছিল? আমরা গত ক্লাসে সেটা পড়ে আসছি। এফ ডাব্লিউ ডি ক্লার্ক ছিল মূলত একজন মানে শ্বেতাঙ্গ আফ্রিকান একজন নেতা, একজন রাজনীতিবিদ। তিনি মূলত নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেন জেল থেকে। তো নেলসন ম্যান্ডেলা আসলে যে বছর মূলত হচ্ছে কারাগার থেকে মুক্ত হয় সেটা হচ্ছে 1993 সালে, এবং এফ ডাব্লিউ ডি ক্লার্ক মূলত হচ্ছে ঠিক তার 3 বছর আগেই নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। তার মানে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করা হয় কত সালে? 1990 সালে, যেহেতু তার 3 বছর পরেই তিনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, তো এফ ডাব্লিউ ডি ক্লার্ক হচ্ছে মূলত একজন পলিটিশিয়ান। তাহলে এখানে কি হবে? তিনি হচ্ছে একজন পলিটিশিয়ান। কি হবে? পলিটিশিয়ান। এই যে এফ ডাব্লিউ ডি ক্লার্ক ওয়াজ আ পলিটিশিয়ান, তিনি আসলে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন, এবং এর পরবর্তীতে তিনি হচ্ছে নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করেন কিভাবে আসলে বর্ণ বৈষম্য দূর করা যায় সে সম্পর্কে। এবং ওই নোবেল যেটা পান সেটা মূলত এফ ডাব্লিউ ডি ক্লার্ক এবং নেলসন ম্যান্ডেলা একই সাথে পান। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকে অ্যান্সার করছে, রিদিকা অ্যান্সার করছে, তারপর আরেকজনের নাম দিচ্ছে কানিজ অ্যান্সার করছে, তমা অ্যান্সার করছে, আবিব অ্যান্সার করছে, এমরান অ্যান্সার করছে। ওকে, সবাই একটা অ্যান্সার করবা। তাহলে আশা করি হচ্ছে এটা ক্লিয়ার। এরপর দেখো, ম্যান্ডেলা রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ পাবলিক ফিগার্স। আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম যে সারা পৃথিবীর মধ্যে যত সম্মানিত ব্যক্তি আছে তার মধ্যে নেলসন ম্যান্ডেলা একজন। তাহলে সম্মানিত শব্দটা পড়ে আসছিলাম, যদিও সেখানে আমরা পড়ে আসছি রিভিয়ার্ড, REVERED, রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। ঠিক আছে, একটু দেখাই তোমাদেরকে। এই যে আমরা এখানে পড়ে আসছি মূলত এই যে REVERED, রিভিয়ার্ড। রিভিয়ার্ড বলতে কি বুঝাইছি? সম্মানিত। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু এটা দেয় নাই, এখানে ওয়ার্ডটা একটু চেঞ্জ করছে। তো তোমাদের যদি প্যাসেজ ভালো করে পড়া না থাকে সেক্ষেত্রে অ্যান্সার করতে কষ্ট হবে, এই কারণে আমি গত ক্লাসে প্যাসেজটা ভালো করে পড়াইছি। তাহলে ম্যান্ডেলা রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ পাবলিক ফিগার্স। তো রিভার্ড শব্দের অর্থ কি? রিভার্ড শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তাহলে এখানে কি হতে পারে? এখানে তো সেলিব্রেটেড হবে না, তিনি আসলে বিখ্যাত বলে নাই, বলছে সম্মানিত যে ব্যক্তিবর্গ আছে সারা পৃথিবীর মধ্যে তার মধ্যে একজন তিনি। তো এখানে অফিসার ডেফিনেটলি হবে না, ইনফেমাস তো কখনোই হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার অনার্ড। তাহলে রিভার্ড শব্দের পরিবর্তে এখানে কি দিচ্ছে? অনার্ড। ঠিক আছে, সো এখানে অ্যান্সার হবে কি? এটা অনার্ড। ঠিক আছে, ওকে, বুঝছো এটা? অনার্ড, হ্যাঁ, সম্মানিত ব্যক্তি ছিলেন, মানে পৃথিবীর মধ্যে যত সম্মানিত ব্যক্তি আছে তার মধ্যে নেলসন ম্যান্ডেলা একজন। ওকে, এরপরে কি বলছে দেখো, এরপর বলছে ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। তাহলে নেলসন ম্যান্ডেলা মূলত হচ্ছে প্রথম একজন কি ছিল? প্রবক্তা ছিল, যিনি আসলে পথ দেখান আফ্রিকান মানুষকে বা সারা পৃথিবীর মানুষকে। তাহলে আসলে তার পথ দেখানোর ব্যাপারটা আসলে কি ছিল? কি নিয়ে আসলে মানুষকে তিনি পথ দেখান? তো তিনি মূলত হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে এই যে বর্ণ বৈষম্য বা বর্ণ বিদ্বেষের বিপক্ষে মূলত তার যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদে মূলত কোনো সহিংসতা, কোনো প্রাণহানি কিন্তু ঘটেনি। মূলত তিনি কিন্তু কোনো যুদ্ধ ছাড়াই, কোনো অস্ত্র ছাড়াই কিন্তু তার যে প্রতিবাদ সেটা কিন্তু তিনি করে গেছেন, এবং এই সংগ্রামটা তিনি করে গেছেন। এই জিনিসটা তিনি মূলত হচ্ছে মানুষকে শেখান। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখানে কি বলবো? ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলাই হচ্ছে প্রথম প্রবক্তা যিনি আসলে যে কাজটা করেন, তিনি আনআর্মড রেসিস্ট্যান্স টু অ্যাপার্টেইড, মানে বর্ণ বিদ্বেষ বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার যে প্রতিবাদ ছিল সেটা ছিল আনআর্মড, মানে কোনো অস্ত্র ছাড়াই। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে স্যার? আচ্ছা আমি কি একটা সরি, একটা হচ্ছে মিস করে গেছি তাই না? আচ্ছা একটা মিস করে গেছি, সেটা হচ্ছে কি, এই যে এটা এফ ডাব্লিউ ডি ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন। আমি একটু আগে বলে আসছি নেলসন ম্যান্ডেলা কখন, মানে এফ ডাব্লিউ ডি ক্লার্ক কখন নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন, একটু আগে বলে আসছি। সেটা কত ছিল? 1993 সাল, 1993। হ্যাঁ, আচ্ছা সেটা আমরা পারবো সবাই। কে নাম্বারটা খেয়াল করো, ইম্পর্টেন্ট, কে নাম্বারটা ইম্পর্টেন্ট, খেয়াল করবা।
ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলাই ছিল আসলে প্রথম একজন ব্যক্তি, প্রথম একজন প্রবক্তা, যিনি আসলে কোনো অস্ত্র ছাড়াই এই যে বৈষম্যের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন, তার সংগ্রাম চালিয়ে যান। তাহলে কি হবে? অ্যান্সারটা হবে আনআর্মড রেসিস্ট্যান্স। আনআর্মড বলতে বোঝাচ্ছে কোনো অস্ত্র ছাড়াই, রেসিস্ট্যান্স বলতে বোঝাচ্ছে প্রতিবাদ। রেসিস্ট্যান্স বলতে কি বোঝাচ্ছে? প্রতিবাদ। ঠিক আছে। রিদিকা হচ্ছে এর আগে যে অ্যান্সারটা করছে এটা, সরি 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 সরি, যে নাম্বারটাতে হচ্ছে আমি ভুল অ্যান্সার করছি, এটা ভুলে। এফ.ডব্লিউ. ডি ক্লার্ক আসলে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করছে কত সালে? 90 সালে। তারা নোবেল পাইছে হচ্ছে 1993, একটু আগে আমি নিজেই বলে আসছি তোমাদেরকে। নোবেল পাইছে হচ্ছে 93 সালে, এবং তার ঠিক 3 বছর আগে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। তার মানে হচ্ছে 1990 সালে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করা হয়। ঠিক আছে, ওকে। তো এবার আসি, তাহলে এখানে কি হবে? এখানে ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট, তাহলে কি হবে? এই যে আনআর্মড রেসিস্ট্যান্স টু অ্যাপার্টেইড, যিনি আসলে কোনো, না 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 না, 1990 হবে। আমি আবারও বলছি, 1993 সালে তিনি আসলে নোবেল পাইছে। কি পাইছে? নোবেল। তো এখানে বলা হচ্ছে যে তিনি যে বছর নোবেল পান 1993 সালে, তার ঠিক 3 বছর আগেই এফ.ডব্লিউ. ডি ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। বুঝছো? তার মানে হচ্ছে কত সাল? 1990 সাল। 1990 সাল জেল থেকে মুক্ত করছে, 1993 উভয়, মানে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক এবং ম্যান্ডেলা উভয় হচ্ছে কি পান? নোবেল পুরস্কার পান। ওকে, তো এখানে আশা করি এটা ক্লিয়ার তোমাদের। হ্যাঁ, কে নাম্বারের অ্যান্সারটা ক্লিয়ার। এবার আসি যে এল নাম্বারে কি বলছে, দেখো। এল নাম্বারে বলছে দ্য ওয়ার্ড ইমানসিপেশন স্ট্যান্ডস ফর, মানে ইমানসিপেশন শব্দের মাধ্যমে আসলে কি বুঝালো বলো? তো আমরা গত ক্লাসে পড়ছি ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি। ইমানসিপেশন শব্দের অর্থ কি? মুক্তি। তো আসলে তিনি কোন বিষয়গুলো থেকে মুক্তি চাচ্ছিলেন? তিনি আসলে চাচ্ছিলেন তার দেশের মানুষ রাজনৈতিক এবং যে বাধাগুলো আছে, যে আইনগুলোর মাধ্যমে সাউথ আফ্রিকার মানুষজন আসলে বন্দী, তিনি চাচ্ছিলেন এই জিনিসগুলো থেকে তার দেশের মানুষকে মুক্ত করার জন্য। তাহলে আচ্ছা, না এটা হচ্ছে আমি আসলে ওই যে আমি ভাবছি হচ্ছে নোবেলের কথা বলছে, এই জন্য 93 বলে দিছি, বুঝছো? আসলে এখানে তাকে জেল থেকে মুক্ত করা হয় 1990 সালে। তো এখানে কি বলছে দেখো তাহলে, এখানে বলা হচ্ছে ইমানসিপেশন। তো ইমানসিপেশন শব্দের অর্থ কি? মুক্তি। তো তিনি আসলে কোন জিনিসগুলো থেকে মুক্তি চান? খেয়াল করবা, তিনি কি আসলে এক্সট্রিকেশন মানে নিষ্কাশন থেকে মুক্তি চান? তারপর হচ্ছে এখানে রিডেমশন দেওয়া আছে, রিডেমশন এটা থেকে আসলে তিনি মুক্তি চান। তারপর হচ্ছে এনস্লেভমেন্ট, মানে তিনি আসলে দাস, মানে কৃতদাস, এটা থেকে হচ্ছে তিনি আসলে মুক্তি চান। নাকি তিনি আসলে এই যে পলিটিক্যাল রেস্ট্রিকশন, মানে যেগুলো হচ্ছে রাজনৈতিক যে বাধাগুলো আছে আফ্রিকার মধ্যে, সেগুলো থেকে মুক্তি চান? অবশ্যই তিনি আসলে মুক্তি চান থেকে, তিনি মুক্তি চান হচ্ছে ওই আফ্রিকার মধ্যে যে রাজনৈতিক বাধাগুলো ছিল সেগুলো থেকে তিনি আসলে মুক্তি চান। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে এটা। এরপর কি বলছে দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ কল্ড মাদিবা বাই হিজ ফ্রেন্ড, মানে তার বন্ধুরা তাকে মাদিবা এই নামে ডাকতো। গত ক্লাসে এই জায়গায় এসে মূলত আমাদের সাউন্ডটা চলে যায়। তো এখানে বলছে যে তার বন্ধুরা তাকে আসলে মাদিবা বলে ডাকতো। তো মাদিবা আসলে তার কি ছিল? তার গোত্রিক নাম ছিল, মানে তার গোত্রের মানে গোত্রের মানুষজন বা তার গোত্র থেকে তাকে এই নামটা দিছে মাদিবা। তাহলে এটা কি হবে? ইট ওয়াজ হিজ ক্ল্যান নেম, এটা তার গোত্রীয় নাম। ক্ল্যান বলতে কি বোঝাচ্ছে? গোত্র। ঠিক আছে, তাহলে এখানে কি হবে অ্যান্সার? এখানে হবে হচ্ছে আই, মানে প্রথমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মাদিবা হচ্ছে তার গোত্র থেকে দেওয়া নাম। বোঝা গেছে? বুঝছো এটা? ওকে, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে ড্যাশ টু এম্বাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো তিনি আসলে মানে কোন জিনিসটাকে, কোন সংগ্রামটাকে ন্যায়ের জন্য সারা পৃথিবীতে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন? কোন জিনিসটাকে? তাহলে তিনি আসলে ওই যে সারা পৃথিবীতে তিনি আসলে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন কোন জিনিসটাকে? এই যে এটা, দ্য স্ট্রাগল ফর গ্লোবাল জাস্টিস ওয়াজ ইনক্লুডেড ইন ম্যান্ডেলাস অরিজিনাল মুভমেন্ট, অর্থাৎ ম্যান্ডেলার যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্যে মূলত অন্তর্ভুক্ত ছিল সারা পৃথিবীব্যাপী যে ন্যায়, সে ন্যায়ের সংগ্রামটা।
তো তিনি আসলে সারা পৃথিবীব্যাপী ন্যায়ের যে সংগ্রামটা সেটা আসলে নেলসন ম্যান্ডেলার যে আন্দোলন ছিল সে আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো তিনি আসলে এই জিনিসটাকে চেয়েছিলেন সারা পৃথিবীতে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথমটা কি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই যে এটা। ওকে, এরপর কি বলছে দেখো, বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্টাইড, একদম প্যাসেজ থেকে লাইনটা দিছে, টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য স্টেটমেন্ট, অর্থাৎ এই যে বিবৃতি দেওয়া আছে এই বিবৃতির মধ্যে তুমি আসলে কি বুঝলা। তো এখানে আসলে কি বলছে, এখানে আসলে বলছে যে সাউথ আফ্রিকা গট রিড অফ দ্য কার্স অফ অ্যাপার্টাইড। তো আমরা জানি গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, মানে পরিত্রাণ পাওয়া। মনে করো একজন মানুষ অনেক দুঃখের মধ্যে ছিল, তার থেকে সে একটা ভালো অবস্থায় চলে আসছে। তাহলে বলছে সাউথ আফ্রিকা গেট রিড অফ দ্য কার্স অফ অ্যাপার্টাইড and became a multiracial democratic country by the effort and endeavor of নেলসন ম্যান্ডেলা। মানে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলার যে এফোর্ট, মানে তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে যাতে করে নেলসন ম্যান্ডেলা একটা বহুজাতিক গণতন্ত্রের একটা দেশে পরিণত হয়, এবং বলা হচ্ছে যেন বর্ণ বৈষম্যের যে অভিশাপ আফ্রিকার মধ্যে আছে সেটা থেকে যাতে করে সে কি পায়, মানে এই যে সাউথ আফ্রিকা মুক্তি পায়। তাহলে এখানে কোনটা হবে, এই যে তিনি আসলে এই কথার মাধ্যমে এই জিনিসটাকে বুঝাইছে, প্রথম যেটা আছে সেটাকে, কারণ বাকিগুলো হবে না, তুমি পড়ে দেখো বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমরা প্রায় শেষের দিকে আছি। এই যে এখন আমরা কোশ্চেনে যাব। এরপর কি বলছে দেখো, মূলত এখন আমরা পড়বো লাস্টেরটা, একদম লাস্টের আগেরটা। বলছে দ্য মোমেন্ট টু ব্রিচ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। তো তিনি আসলে বলছে যে যে ফাটলগুলো আমাদেরকে আলাদা করেছে সেগুলো এখন মানে মিলিয়ে দেওয়ার সময় এসেছে। এর মানে বলা হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মধ্যে যে ভেদাভেদ, তাদের মধ্যে যে অনেক মতের পার্থক্য, তারপর তাদের হচ্ছে অধিকারের যে পার্থক্য, এই জিনিসগুলোকে আসলে বোঝানো হচ্ছে। তো যে বিষয়গুলো তাদেরকে আলাদা করেছে তিনি বলছেন এগুলো এখন মিলিয়ে দেওয়ার সময় এসেছে। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই টু ব্রিচ দ্য ক্যাজমস, মানে ফাটলগুলো মিলিয়ে দেওয়া, এটার মানে আসলে কি বুঝালো। তো এটার মানে কি বুঝালো, এটার মানে বুঝালো যে টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে সেই জিনিসটাকে হচ্ছে কমিয়ে ফেলা। এটা তো আর একদমই কমানো যাবে না, এটা হচ্ছে মানে ধরো ধীরে ধীরে হচ্ছে এটা কমাতে হবে। তাহলে এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার এটা, টু রিডিউস ডিফারেন্সেস বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, ঠিক আছে? মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মধ্যে যে একটা ভেদাভেদ আছে সেটাকে কমিয়ে ফেলা। ওকে, এরপর কি বলছে দেখো, কিউতে বলছে উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, মানে আমরা অবশেষে আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। এই কথাটা আসলে তিনি কখন বলেন, যখন তিনি প্রেসিডেন্ট হন। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই পলিটিক্যাল ইমানসিপেশন, মানে রাজনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক মুক্তি বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন। তাহলে আমরা কি বলতে পারি, তিনি আসলে রাজনৈতিক মুক্তি বলতে বুঝিয়েছেন যে মূলত পলিটিক্যাল ফ্রিডম, কারণ ইকোনমিক ফ্রিডম নিয়ে এখানে কোনো কথা হয় নাই, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে কোনো কথা হয় নাই, সোশ্যাল ফ্রিডম নিয়ে কোনো কথা হয় না। এখানে মূলত কথা হয়েছে কি নিয়ে, কথা হয়েছে হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম, রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ তাদেরকে হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলে আমাদের কিউ এটার অ্যান্সার হবে হচ্ছে প্রথমটা, প্রথমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে এমসিকিউ গুলো পড়লাম সেগুলো কি সবার কাছে ক্লিয়ার, একটু বলো আমাকে। তোমরা কি শেয়ার করছো ক্লাসটা? আমরা এতক্ষণ পর্যন্ত যে এমসিকিউ গুলো পড়লাম সেগুলো কি সবার কাছে ক্লিয়ার কিনা, একটু স্যার আমাকে দ্রুত বলো। তারপরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোশ্চেনগুলো সম্পর্কে একটু আলোচনা করব। অনুমান বলছে ক্লিয়ার, আচ্ছা। অডিয়েন্স তো কমে গেছে, ক্লাস কি কন্টিনিউ করব? তোমরা কি থাকবা নাকি কিছুক্ষণ পর তোমরাও চলে যাবা? তাহলে আমিও চলে যাই, কি বলো? আফরিন বলছে ক্লিয়ার, নোমান বলছে ক্লিয়ার, কানিস ক্লিয়ার। ওকে, তমা বলছে, তমা এতক্ষণ পর অ্যান্সার করতেছে এ।
আব্দুল্লাহ বলছে জি স্যার। আচ্ছা, তোমরা কি থাকবা ক্লাসে নাকি আমি ক্লাসটা? আচ্ছা, নোমান বলছে আমরা থাকবো। অলরাইট, আচ্ছা ক্লাসটা একটু একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে বাকিরা আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারবে। তো চলো তাহলে কিছু কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, মানে কোশ্চেন আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, এটা নিয়ে আমাদের অনেক সমস্যা। তো এর প্রধান কারণ আমি প্রথম ক্লাসে বলে আসছি, সেটা হচ্ছে কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারো না। এটার কারণ হচ্ছে তোমরা কোশ্চেনগুলো কিন্তু মানে নিজে নিজে খুব বেশি একটা প্র্যাকটিস করো না। যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো, দেখবা তোমাদের কাছে কোশ্চেনগুলো একদম সহজ মনে হবে, অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। তো কি বলছে দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে বলছে, হোয়াট ইজ ইমানসিপেশন ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং উই হ্যাভ অ্যাট লিস্ট উই হ্যাভ অ্যাট লাস্ট উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। তো বলছে হোয়াট ইমানসিপেশন মানে কোন স্বাধীনতা, ডিড ম্যান্ডেলা হিন্ট মানে ম্যান্ডেলা আসলে যে তিনি আসলে বললেন, কি বললেন, তিনি বলছেন যে আমরা অবশেষে আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা সেটা আমরা অর্জন করেছি। তো এখানে আসলে রাজনৈতিক স্বাধীনতা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন? হ্যাঁ, তো বলছে হোয়াট ইমানসিপেশন মানে কোন ধরনের স্বাধীনতা, ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং, এই লাইনটা বলে তিনি আসলে কোন স্বাধীনতার কথা বলেছেন বা কোনটাকে বুঝিয়েছেন, এটা আমাদের এখন অ্যান্সার করতে হবে। তাহলে তুমি খেয়াল করবা, তোমাকে যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয়, কি দিয়ে, ডিড দিয়ে, তাহলে তোমার বুঝতে হবে তোমার অ্যান্সারটা হচ্ছে পাস্ট টেন্সে করতে হবে। যদি প্রশ্নটা আমাকে ডিড দিয়ে করে, তাহলে আমার অ্যান্সারটা পাস্ট সিম্পল টেন্সে করতে হবে। ঠিক আছে? আর যদি তোমাকে প্রশ্নটা ধরো ডাজ দিয়ে করে বা ডু দিয়ে করে, তখন তোমার অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। বুঝতে পারছো কথা? তো যেহেতু আমাদেরকে ডিড দিয়ে প্রশ্ন করছে, বলছে এই লাইনটার মাধ্যমে আসলে তিনি কোন স্বাধীনতার ইঙ্গিত দিয়েছেন। তো এটার অ্যান্সারটা কি হতে পারে আমরা একটু দেখি, চলো। আশা করি প্রশ্নটা তোমরা বুঝছো। তাহলে অ্যান্সারটা কি হবে একটু আমরা খেয়াল করি। দেখো, তো নেলসন ম্যান্ডেলা আসলে কি বলছে, নেলসন ম্যান্ডেলা আসলে বলছে যে তিনি মূলত তাদের পলিটিক্যাল যে স্বাধীনতা এবং তাদের দেশ থেকে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে আসলে তিনি কি করতে চান, দূর করতে চান। তাহলে তিনি আসলে এখানে স্বাধীনতা বলতে কয়েকটা বিষয়কে বলছে। একটা হচ্ছে তাদের দেশের যেই মানে পলিটিক্যাল স্বাধীনতা, মানে তারা তাদের রাজনৈতিক অধিকারটা পাচ্ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের মধ্যে যে বর্ণ বৈষম্য ছিল সেই জিনিসটাকে তিনি আসলে দূর করতে চাচ্ছিলেন। তাহলে কয়েকটা বিষয়কে তিনি এখানে হচ্ছে ইঙ্গিত করছে। তো আমরা বলতে পারি হেয়ার ম্যান্ডেলা হিন্টেড। তাহলে এখানে একটা বুঝার বিষয় আছে। যদি তুমি এভাবে বুঝে বুঝে পড়ো, কোশ্চেনের অ্যান্সারগুলো দেখবা, তুমি কিন্তু পরীক্ষায় খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। নট নেসেসারি আমি যেভাবে তোমাদেরকে বলতেছি ঠিক এভাবে অ্যান্সার করতে হবে। তুমি জাস্ট এখান থেকে বুঝে নাও আমাকে কিভাবে প্রশ্ন করলে আমি কিভাবে অ্যান্সার করব, পরীক্ষায় নিজের মতো করে অ্যান্সার করবা। তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা কিন্তু ওই অ্যান্সারগুলো প্র্যাকটিস করো না বাসায়, এটা হচ্ছে সমস্যা। তো কি বলছে দেখো, হেয়ার এখানে মূলত এই প্যাসেজের মধ্যে বা ইউনিভার্সালি নেলসন ম্যান্ডেলা স্বাধীনতা বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে ম্যান্ডেলা হিন্টেড অ্যাট ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, মানে বলছে জাতিগত যে বৈষম্য আছে সেটা থেকে আসলে যে মুক্তি, সে মুক্তির দিকে তিনি মূলত ইঙ্গিত করেছিলেন। দেখো এখানে কি বসছে, হিন্টেড ভার্বের V2, কারণ আমাকে প্রশ্নটা করছে কি দিয়ে, ডিড দিয়ে। তাহলে ডিড দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমার করতে হবে। তাহলে নেলসন ম্যান্ডেলা মূলত বলছে রেসিয়াল ডিসক্রিমিনেশন অ্যালংসাইড, পাশাপাশি, অ্যালংসাইড অথবা তুমি বলতে পারো অ্যাজ ওয়েল এস, পাশাপাশি পলিটিক্যাল ইমানসিপেশন ইন সাউথ আফ্রিকা। তাহলে তিনি মূলত সাউথ আফ্রিকা থেকে রাজনৈতিক স্বাধীনতা এবং বলছে সাউথ আফ্রিকার মধ্যে রাজনৈতিক স্বাধীনতা, পাশাপাশি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে তিনি মূলত কি কি করতে চেয়েছিলেন, এই যে রেশিয়াল ডিসক্রিমিনেশন মানে জাতিগত যে বৈষম্য আছে, জাতিগত যে ভেদাভেদ আছে, সেই জিনিসগুলো থেকে তিনি মূলত একটা স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন। তো তিনি যখন আসলে প্রেসিডেন্ট হন তখন তিনি বলেন যে আমরা এখন অবশেষে হচ্ছে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক স্বাধীনতা এবং পাশাপাশি রেশিয়াল ডিসক্রিমিনেশন অর্থাৎ যে জাতিগত যে বৈষম্য সেগুলো থেকে আমরা এখন স্বাধীনতা অর্জন করেছি। ঠিক আছে? তাহলে আশা করি এটার যেই তোমাদের
এটার যে হচ্ছে তোমাদের অ্যান্সারটা সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। বলো প্রথম যে প্রশ্নটা আমাদেরকে বলছে সেটার অ্যান্সারটা ক্লিয়ার কিনা। তো এটা তুমি চাইলে হচ্ছে প্যাসেজ থেকে লিখতে পারো। এখন তুমি বলতে পারো যে প্যাসেজের মধ্যে এটা কোথায় বলছে, আমি কেমনে এটা লিখবো। তো প্যাসেজের মধ্যে এটা বলা আছে, কোথায় বলা আছে দেখো, যে নেলসন ম্যান্ডেলা মূলত তিনি মূলত হচ্ছে সাউথ আফ্রিকাকে, এই যে খেয়াল করো, মানে তিনি মূলত হচ্ছে বর্ণবিদ্বেষে যে শিকল আছে সেটা থেকে হচ্ছে মুক্ত করে তিনি আসলে কি করেছেন, তিনি বহুজাতিক গণতন্ত্রের দিকে তিনি আসলে সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন। তো এই জিনিসটাকেও তুমি চাইলে এখানে হাইলাইট করতে পারো, ঠিক আছে। বাট তুমি যদি নিজের ভাষায় অ্যান্সারটা করো সেটা তোমার জন্য ভালো। তুমি তো জানোই যে পুরো প্যাসেজটা পড়ে নেলসন ম্যান্ডেলা আসলে কোন কোন জায়গাগুলো থেকে স্বাধীনতা পায়। তিনি দেখা যায় এই যে বর্ণবিদ্বেষ থেকে স্বাধীনতা পায়, এবং তার যেই পলিটিক্যাল স্বাধীনতা, মানে পলিটিক্যাল যে সিচুয়েশন, সেটা থেকে মূলত সে মুক্তি পায় বা স্বাধীনতা পায়। এই জিনিসটাকে তুমি হাইলাইট করলে হচ্ছে। তাহলে প্রথমটার অ্যান্সারটা ক্লিয়ার, একটু আমাকে বলো। আচ্ছা, এরপরটা কি বলছে একটু দেখো, এরপরটাতে কি বলা হয়েছে পরের প্রশ্নে। বি নাম্বারে বলছে হাউ ডাজ দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইভ্যালুয়েট ম্যান্ডেলা টুডে, অর্থাৎ বলা হচ্ছে হাউ ডাজ দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, মানে বর্তমান যেই গণতান্ত্রিক বিশ্ব, এই গণতান্ত্রিক বিশ্ব কিভাবে নেলসন ম্যান্ডেলাকে হচ্ছে মূল্যায়ন করবে বা মূল্যায়ন করে। ইভ্যালুয়েট বলতে বোঝাচ্ছে মূল্যায়ন করা। ইভ্যালুয়েট বলতে কি বোঝাচ্ছে? ইভ্যালুয়েট বলতে বোঝাচ্ছে মূল্যায়ন করা। তো বলছে বর্তমান যেই গণতান্ত্রিক বিশ্ব, সেই গণতান্ত্রিক বিশ্ব আসলে কিভাবে নেলসন ম্যান্ডেলাকে মূল্যায়ন করে সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন পড়বো। এই যে একটু আগে যেটা বলতেছিলাম তোমাদেরকে হচ্ছে সেটা অ্যান্সার হবে। তাহলে কি হবে? অ্যামং দ্য ডেমোক্রেটিক লিডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, মানে বর্তমান বিশ্বে হচ্ছে যতগুলো গণতান্ত্রিক নেতা আছে, নেলসন ম্যান্ডেলা অকুপেইজ দ্য হাইয়েস্ট সিট অফ রেফারেন্স। তো তুমি এখানে অন্য কিছু লিখতে পারো, হ্যাঁ অন্য কোনো কিছু লিখতে পারো, অসুবিধা নাই। তো বলছে নেলসন ম্যান্ডেলা আসলে শ্রদ্ধার বা সম্মানের, হ্যাঁ সম্মানের সর্বোচ্চ যে চূড়াটা আছে, সর্বোচ্চ যে আসনটা আছে সেটা তিনি দখল করে আছেন। বলছে ফলোইং হিস এক্সাম্পল, তার আসলে যতগুলো উদাহরণ আছে, তিনি যে যে কাজগুলো করে গেছেন, কিসের বিরুদ্ধে? বর্ণ প্রথা বা বর্ণ বিদ্বেষের, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, অথবা মানে রাইটস মানে অধিকার ছিনিয়ে নেওয়ার যে ব্যাপারটা ছিল সেটার বিরুদ্ধে তিনি আসলে যে যে উদাহরণগুলো সৃষ্টি করে গেছেন। বলা হচ্ছে যে ফলোইং হিস এক্সাম্পল ডিসক্রিমিনেশন বেসড অন রেস অ্যান্ড রিজিয়ন হ্যাজ স্টার্টেড লজিং ইটস গ্রিপ। তো গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা। গ্রিপ মানে কি বুঝাই? গ্রিপ মানে বুঝাচ্ছে আঁকড়ে ধরা। তো বলছে এই যে মূলত জাতিবিদ্বেষ এবং অঞ্চল ভিত্তিক যে বৈষম্যগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে মূলত এই জিনিসগুলো, মানে এই ধরনের বৈষম্যগুলো লজিং ইটস গ্রিপ, এটা মূলত হচ্ছে হারিয়েছিল। মানে এটা যে আফ্রিকার মধ্যে এটার যে অনেক বেশি প্রভাব ছিল সেই জিনিসটা মূলত হারিয়েছিল। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, এবং ফলাফলস্বরূপ, কনফ্লিক্ট বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাজ ডিক্রিজড টু আ গ্রেট এক্সটেন্ট। এবং পরবর্তীতে যখন আফ্রিকার মধ্যে আঁকড়ে ধরে থাকা এ ধরনের যেই জাতিগত বৈষম্য, অঞ্চল ভিত্তিক যে বৈষম্য, সেটা যখন হচ্ছে হারিয়ে যায়, লজিং বলতে বোঝাচ্ছে ক্ষতি এবং গ্রিপ বলতে বোঝাচ্ছে আঁকড়ে ধরা, সেটা যখন হচ্ছে মূলত হারিয়ে যায়, তখন কি হয়? অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, কনফ্লিক্ট বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে একটা সহিংসতা ছিল সেটা হ্যাজ ডিক্রিজড টু আ গ্রেট এক্সটেন্ট, সেটা অনেক বেশি হারে হচ্ছে অনেকটা কমে যায়। ঠিক আছে, যেহেতু হচ্ছে মূলত অঞ্চল ভিত্তিক এবং জাতিগত যে বৈষম্যগুলো ছিল সেগুলো মূলত নেলসন ম্যান্ডেলা দূর করার চেষ্টা করে আসছে। এরপর বলছে দিস হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড পিপল অপটিমিস্টিক। তো এই যে তার এই যুদ্ধটা, এই জিনিসটা হচ্ছে মূলত কি করছে? সারা পৃথিবীর মানুষকে আশাবাদী করছে। অপটিমিস্টিক বলতে বোঝাচ্ছে আশাবাদী। এরপর বলছে দ্য পিপল অফ আ কান্ট্রি ওয়ার ডেমোক্রেসি ইজ প্র্যাকটিসড উইল অলওয়েজ রিমেম্বার হিম। তো বলছে দ্য পিপল অফ আ কান্ট্রি, একটা দেশের মানুষ, ওয়ার ডেমোক্রেসি ইজ প্র্যাকটিসড, যেই দেশের মধ্যে আসলে গণতন্ত্রের চর্চা করা হয়, উইল অলওয়েজ রিমেম্বার হিম, সেই দেশের মানুষ অবশ্যই নেলসন ম্যান্ডেলাকে মনে রাখবে। তো এখানে আমরা কি পড়লাম? এখানে আসলে আমরা পড়লাম নেলসন ম্যান্ডেলার মূলত কোন জিনিসটাকে আমরা পড়লাম, যে মানে কিভাবে আসলে ডেমোক্রেটিক বিশ্ব
মানে গণতান্ত্রিক বিশ্ব নেলসন ম্যান্ডেলাকে মূল্যায়ন করে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখানে পড়লাম। আমাদেরকে প্রশ্নটা করছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অ্যান্সারটা যখন প্রেজেন্ট টেন্সে করবে তখন আমরা অ্যান্সারটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এরপর পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স সবগুলোতে আমরা অ্যান্সার করতে পারবো। বোঝা গেছে কথা? তো একটু আমাকে বলো বি নাম্বারটা ক্লিয়ার কিনা। তোমরা যদি হচ্ছে এরকম একটু একটু মানে প্রত্যেকটা প্যাসেজের মানে যেই প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সারগুলো যদি এভাবে করে তুমি পড়ো, দেখবা তোমার কাছে কিছুদিন পরে একটা কনফিডেন্স কাজ করবে, হ্যাঁ আমি তো এভাবে পড়ে আসছিলাম, এখন আমি এভাবে করে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা কি বুঝলাম স্যার? আমরা বুঝলাম যখন আমাদেরকে ডিড দ্বারা প্রশ্ন করবে আমরা পাস্ট টেন্স অ্যান্সার করব, আর যখন আমাদেরকে ডাজ দ্বারা অ্যান্সার করবে, যখন সরি যখন আমাদেরকে ডিড দ্বারা প্রশ্ন করবে আমরা পাস্ট সিম্পল টেন্স অ্যান্সার করব বা পাস্ট টেন্স অ্যান্সার করব। যখন আমাদেরকে ডাজ দ্বারা প্রশ্ন করবে তখন আমরা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, প্রয়োজন হলে পাস্ট টেন্স আমি ইউজ করতে পারি, বাট বেশিরভাগ অ্যান্সারই হবে প্রেজেন্ট টেন্সে। তো আমাকে বলো ক্লিয়ার কিনা এটা। এরপর দেখো সি নাম্বারটা কি বলছে। তো মূলত বি নাম্বারের অ্যান্সারটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানে যতজন হচ্ছে অনেক যতগুলো হচ্ছে গণতান্ত্রিক দেশ আছে বা পুরো আমাদের গণতান্ত্রিক যে বিশ্ব, সে গণতান্ত্রিক বিশ্বের মধ্যে নেলসন ম্যান্ডেলা শ্রদ্ধার একদম সর্বোচ্চ সিটে হচ্ছে তিনি বসে আছেন, সর্বোচ্চ চেয়ারে তিনি বসে আছেন বা চূড়ায় বসে আছেন। এবং তিনি যে আসলে এই যে বৈষম্য, কিসের উপর বৈষম্য, মূলত জাতিগত বৈষম্য এবং অঞ্চল ভিত্তিক যে বৈষম্য, সেই জিনিসটাকে তিনি আসলে দূর করে মূলত এই যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মধ্যে তিনি যে একটা মিল করে দিয়ে গেলেন, হ্যাঁ, এবং বর্ণ বিদ্বেষ থেকে শুরু করে আরো অন্যান্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো যে তিনি মূলত সাউথ আফ্রিকা থেকে দূর করলেন, এই জিনিসটা সারা পৃথিবীর সমর্থন আদায় করতে তাকে সাহায্য করে। এবং তার এই পথগুলো অনুসরণ করেই মূলত হচ্ছে বর্তমান বিশ্ব তাকে সবসময় কি মনে রাখে। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি এটা নিজের ভাষায় অ্যান্সার করতে পারবো। তুমি জাস্ট এভাবে করে চিন্তা করবা একটা প্রশ্ন আমাকে করছে সেটা কিভাবে অ্যান্সার করা যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো সি নাম্বার হচ্ছে কি বলছে, ইন হুইচ ফিল্ডস ডিড ম্যান্ডেলা প্লে হিজ রোল। দেখো আবার ডিড দিয়ে প্রশ্ন করছে, তাহলে আমরা পাস্ট সিম্পল টেন্স অ্যান্সারটা করব। তো বলছে ইন হুইচ ফিল্ডস, ইন হুইচ ফিল্ডস ম্যান্ডেলা প্লে হিজ রোল, মানে কোন ফিল্ডগুলোতে, কোন জায়গাগুলোতে মূলত তিনি আসলে তার ভূমিকা রেখেছিলেন। তো আমরা একটু দেখি এটার অ্যান্সারটা কি হতে পারে, এরপর আমরা প্যাসেজের সাথে একটু মিলাবো, কেমন? তাহলে সি এর অ্যান্সারটা কি হতে পারে একটু খেয়াল করো। দেখো সি এর অ্যান্সারটা আমরা জানি, এটা সরাসরি হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা পড়ে আসছি ম্যান্ডেলা প্লেড আ প্রমিনেন্ট রোল, পড়ে আসছি না গত ক্লাসে? প্যাসেজের মধ্যেই কিন্তু এই বিষয়টা ছিল। তো বলছে কি দেখো, বলা হচ্ছে ম্যান্ডেলা প্লেড, এই যে প্লেড কেন হলো বলো তো, কারণ প্রশ্নটা আমাকে কি দিয়ে করছে, ডিড দিয়ে করছে। তো যখন প্রশ্নটা ডিড দিয়ে করবে তখন ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো ম্যান্ডেলা প্লেড হিজ রোল, ম্যান্ডেলা আসলে তার ভূমিকা পালন করেছিল অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, একদম হুবহু হচ্ছে বইয়ের লাইন। তিনি আসলে মানব মর্যাদার প্রবক্তা হিসেবে তিনি তার রোলটা প্লে করেছিলেন। এবং তিনি সাথে হচ্ছে কি কি মোকাবেলা করেন, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, মানে একদম রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত আফ্রিকার মধ্যে যত সমস্যা ছিল এই সব কিছু তিনি মোকাবেলা করে তিনি আসলে মানব মর্যাদার প্রবক্তা হিসেবে পুরো পৃথিবীর মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হুবহু তুমি একদম প্যাসেজ থেকে কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা, শুধুমাত্র একটু নিজের মতো করে লিখবা। সবকিছু যদি হুবহু কপি করো তখন কিন্তু সমস্যায় পড়বা। ঠিক আছে, স্যার কিন্তু নাম্বার দিবে না, নিজের মতো করে অ্যান্সার করবা। যেমন এটা কিন্তু হচ্ছে আমাদের প্যাসেজে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে একটু খেয়াল করো, একদম প্যাসেজের হুবহু লাইন থেকে এটা প্রশ্নটা করছে। তো এখানে বলছে যে কোথায় ছিল ম্যান্ডেলা, এই যে ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. তো আমরা এখানে জাস্ট একটু চেঞ্জ করলাম, ম্যান্ডেলা প্লেড হিজ রোল, হ্যাঁ, তাহলে অ্যাজ অ্যান অ্যাডভোকেট, এরপর বাকিটা হচ্ছে লিখে দিলাম, মাঝখানে একটা হচ্ছে এগুলো বাদ দিয়ে ফেললাম। বুঝা গেছে? এটা চাইলে তুমি হচ্ছে একদম শেষের দিকে অ্যাড করে দিতে পারো, নো প্রবলেম।
তো এটা বুঝছো? সি নাম্বারটা একটু আমাকে বলো, সি নাম্বারটা ক্লিয়ার কিনা। সি নাম্বারটা যদি ক্লিয়ার হয়, এরপরটাতে আমরা যাচ্ছি। এরপরটাতে আমাদেরকে বলছে হু ওয়াজ এফ ডাব্লিউ ডি ক্লার্ক। এফ ডাব্লিউ ডি ক্লার্ক আসলে কে ছিল? সি নাম্বারটা ক্লিয়ার সবার কাছে? দেখি বলো। এই যে তোমরা যদি এইভাবে আসলে প্রশ্নগুলো একটু বাসায় বসে বসে চিন্তা করো, একটু যদি লিখো, দেখবা তোমাদের কাছে এমনিই সহজ মনে হচ্ছে। এখন তোমরা যদি নাই পড়ো, প্যাসেজই যদি ভালো করে না পড়ো, তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে করবা আমাকে একটু বুঝাও। এরকম বেশ কিছু প্রশ্ন তুমি যখন সমাধান করবা, বেশ কয়েকটা লেসনের, দেখবা তোমার কাছে এমনিই হচ্ছে সহজ মনে হচ্ছে। ওকে, তো এরপর কি বলা হচ্ছে দেখো। তো ডি নাম্বারে বলছে হু ওয়াজ এফ ডাব্লিউ ডি ক্লার্ক। এফ ডাব্লিউ ডি ক্লার্ক আসলে তিনি কে ছিলেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে পাস্ট টেন্সে করছে, আমরা পাস্ট টেন্সে উত্তর করব। এরপর আবার প্রেজেন্ট টেন্সে আমাদেরকে প্রশ্ন করছে, বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম ফ্রম দ্য প্যাসেজ। তো বলছে এই যে এফ ডাব্লিউ ডি ক্লার্ক, এই ব্যক্তিটাকে তুমি চেনো, তিনি আসলে কে ছিলেন, এবং বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে। তাহলে আমরা তার সম্পর্কে কয়েকটা বিষয় জানি। সেটা হচ্ছে এফ ডাব্লিউ ডি ক্লার্ক ওয়াজ আ পলিটিক্যাল লিডার। হ্যাঁ, এবং তিনি আসলে কি ছিলেন? শ্বেতাঙ্গ একজন আফ্রিকান নেতা ছিলেন, এবং তিনি আসলে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। তাহলে হি হ্যাড ফ্রিড নেলসন ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন 1990, মানে 1990 সালে তিনি আসলে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। ঠিক আছে? এবং হি নেগোশিয়েটেড, তিনি হচ্ছে আলোচনা করেন কি সম্পর্কে? মূলত হচ্ছে আমরা এটা কি পড়ে আসছিলাম, এখানে একটা লাইন ছিল যে বর্ণ বৈষম্য কিভাবে দূর করবে, এরকম একটা লাইন ছিল, ঠিক মনে পড়তেছে না। এখানে কোথাও একটা জায়গায়, কোথায় ছিল এটা? এই যে, এই যে, তাহলে হি নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপার্টেইড উইথ নেলসন ম্যান্ডেলা। তিনি আসলে নেলসন ম্যান্ডেলার সাথে কিভাবে বর্ণ বৈষম্য দূর করা যাবে সে ব্যাপারে আসলে তিনি আলোচনা করেছিলেন, এবং তিনি মূলত নোবেল পুরস্কার পান কার সাথে মিলে? নেলসন ম্যান্ডেলার সাথে মিলে। তো এই তথ্যগুলো তুমি লিখবা, যেহেতু হচ্ছে তুমি জানো, এগুলো লিখে দিবা। তাহলে এগুলো আমি নিজের ভাষায় বললাম। এখানে অ্যান্সারে কি আছে একটু দেখো। তাহলে আমরা অ্যান্সারটা যদি একটু দেখি, তাহলে হচ্ছে তোমরা আরো ক্লিয়ার একটা ধারণা পাবা। এখানে বলছে এই যে এফ ডাব্লিউ ডি ক্লার্ক ওয়াজ দ্য হোয়াইট আফ্রিকান প্রেসিডেন্ট বা হোয়াইট আফ্রিকান লিডার, তিনি একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা ছিল। তারপর হি হ্যাড ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন 3 ইয়ার্স আর্লিয়ার। 3 ইয়ার্স আর্লিয়ার না বলে তুমি বলতে পারো 1990 সালে তিনি আসলে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন। এবং নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টেইড, এটা ওই যে বই থেকে একদম প্যাসেজে যা আছে ওই প্যাসেজ থেকে লাইনটা তুলে দিছে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ জয়েন্টলি উইথ নেলসন ম্যান্ডেলা। তিনি নেলসন ম্যান্ডেলার সাথে মূলত একসাথে মিলেই নোবেল পুরস্কারটা পান। বুঝতে পারছো? আচ্ছা, অ্যান পার্সন হবে না স্যার, পার্সনের পূর্বে হচ্ছে মূলত এই আর্টিকেলটা বসবে, অ্যান হবে না। ঠিক আছে? হ্যাঁ, হু শেয়ার্ড দ্য নোবেল পিস প্রাইজ উইথ ম্যান্ডেলা, আরও তথ্য যুক্ত করবা। তিনি আসলে আরও কি কি করেন? নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেন, এবং পরবর্তীতে কিভাবে আসলে বর্ণ বৈষম্যটাকে দূর করা যায় সেটা নিয়ে হচ্ছে তিনি নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করেন, অর্থাৎ হি নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টেইড উইথ নেলসন ম্যান্ডেলা। আশা করি ক্লিয়ার। এরপর দেখো, এরপর হচ্ছে কি বলছে, এরপরে আমাদেরকে এখানে বলছে প্রশ্ন যেটা সবার শেষে, সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা। ম্যান্ডেলার আদর্শ কি? প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করছে, খেয়াল করবা। এর আগের প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে করছে, আমরা পাস্ট টেন্সে উত্তর করছি প্রথম অংশটা। পরের অংশটা হচ্ছে তুমি প্যাসেজ থেকে কি জানো সেটা প্রশ্ন করছে। তো এখন তোমাকে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করলে তুমি কিন্তু যে কোনো টেন্সে উত্তরটা করতে পারবা। প্রেজেন্ট টেন্সে যদি প্রশ্ন করা হয়, যে কোনো টেন্সে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা বুঝে তুমি যে কোনো টেন্সে অ্যান্সার করতে পারবা। বাট প্রশ্নটা যদি পাস্ট টেন্সে করে তাহলে উত্তরটা পাস্ট টেন্সেই করতে হবে, এটা একটু খেয়াল রাখবা। তো এরপর বলছে কি দেখো, হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা। ম্যান্ডেলার আইডিয়াল, আদর্শ কি ছিল? তো আমরা জানি ম্যান্ডেলার আদর্শ ছিল যে
তিনি আসলে কি করবেন, এমন একটা সমাজ প্রতিষ্ঠা করবেন, এমন একটা দেশ তিনি প্রতিষ্ঠা করবেন যেখানে সবাই একদম শান্তিতে বসবাস করবে এবং সবাই সমান অধিকার পাবে। এবং এটা এমন একটা তার আদর্শ যেটার জন্য তিনি আসলে মরতেও প্রস্তুত। এই সম্পর্কে আমরা কিন্তু প্যাসেজ থেকে পড়ে আসছি। তাহলে এখানে বলছে তার আদর্শ কি ছিল, এবং বলছে তার যে আদর্শ ছিল সেটা কি তুমি সমর্থন করো? ডু ইউ সাপোর্ট হিজ আইডিয়াল? তার যে আইডিয়াল, তার যে আদর্শ, সেটা কি তুমি সমর্থন করো? এবং যদি করো অথবা করো না, সেটা কেন, সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে বলছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো এটার অ্যান্সারটা কি হতে পারে আমরা একটু দেখি। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমরা বলতে পারি এরকম, খেয়াল করবা। দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা ইজ নন ভায়োলেন্স মুভমেন্ট ফর এস্টাবলিশিং জাস্টিস অ্যান্ড অ্যাবলিশিং বলতে হচ্ছে ধরো দূর করা, ঠিক আছে, অ্যাপার্টেইড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে এখানে বলছে, তো তুমি এটাকে এভাবে না লিখে অন্যভাবে লিখতে পারো, তুমি বলতে পারো দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা ইজ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। এরপর বলছে অ্যান্ড তারপর বলতে পারো হচ্ছে রিমুভিং অ্যাপার্টেইড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নিজের মতো করে লিখবা, এখানে যেমনটা দেওয়া আছে সেভাবে লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এভাবে দিলাম, তুমি লিখতে পারো দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা কি ছিল তার আইডিয়াল, সেটা হচ্ছে ওয়াজ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি অ্যান্ড রিমুভিং অ্যাপার্টেইড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এস্টাবলিশিং জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে তিনি কি করবেন, তার আইডিয়ালটা ছিল তিনি আসলে একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করবেন, এবং পাশাপাশি তিনি কি করবেন, রিমুভিং অ্যাপার্টেইড বর্ণ যে বৈষম্য সেটাকে তিনি দূর করবেন, অ্যান্ড এস্টাবলিশিং জাস্টিস, তিনি আসলে ন্যায় প্রতিষ্ঠা করবেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। নিজের মতো করে অ্যান্সার করবা, ঠিক আছে। এখানে দেওয়া আছে, তুমি তোমার মতো করে অ্যান্সার করবা। ওকে, তো এটা হচ্ছে আমাদেরকে প্রশ্নটা করছে, আমরা অ্যান্সার করলাম। মূলত প্রশ্নটা করছিল আমাদেরকে প্রেজেন্ট টেন্সে, তো তুমি এখানে প্রেজেন্ট টেন্স অ্যান্সার করবা, তুমি ইজ দিয়ে অ্যান্সার করবা। The ideal of Mandela is a democratic and free society, then Bulba, and removing apartheid around the world and establishing justice around the world. শেষ। ওকে, তারপর হচ্ছে তার যে আইডিয়াটা ছিল, তার যে আদর্শ ছিল, সেটাকে তুমি সমর্থন করো? যদি করো তাহলে সেটাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। বলছে তুমি কি বলবা? অবশ্যই তার আদর্শ আমি সাপোর্ট করি, যেহেতু হচ্ছে সেটা অবশ্যই ভালো ছিল। বলছে ইয়েস আই সাপোর্ট দিস আইডিয়া, অথবা আই সাপোর্ট দিস আইডিয়াল, আমি এই আদর্শটাকে হচ্ছে কি করি, সাপোর্ট করি। এরপর বলছে বিকজ, কেন? কারণ হচ্ছে বিকজ, কারণ নো আর্মড মুভমেন্ট ক্যান ব্রিং পিস অ্যান্ড জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। মানে কোনো হচ্ছে তোমার মানে সশস্ত্র যে আন্দোলন, মানে নো আর্মড মুভমেন্ট বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের সশস্ত্র আন্দোলন ক্যান ব্রিং পিস অ্যান্ড জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে হচ্ছে এটা মূলত কোনো শান্তি বা কোনো ন্যায় বয়ে আনতে পারে না। মূলত সশস্ত্র আন্দোলনের মাধ্যমে কি হয়, একটা দেশের মধ্যে আরো ক্ষতি হয়, আরো সমস্যার মধ্যে পড়ে যায় একটা দেশ। তো বলছে বিকজ, কারণ নো আর্মড মুভমেন্ট ক্যান ব্রিং পিস অ্যান্ড জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে আসলে কোনো ধরনের সশস্ত্র আন্দোলন, মুভমেন্ট বলতে বোঝাচ্ছে আন্দোলন, কোনো শান্তি বা ন্যায় বয়ে আনতে পারে না। দিস only create agitation and repression, ঠিক আছে। এই শুধুমাত্র হচ্ছে এই যে কোনো সশস্ত্র আন্দোলন যদি কেউ করে, তাহলে সেটার মাধ্যমে যেটা হয়, only create, এটা শুধুমাত্র সৃষ্টি করে, কি সৃষ্টি করে, এজিটেশন। এজিটেশন মানে হচ্ছে বিক্ষোভ বা আন্দোলন, হ্যাঁ, অ্যান্ড রিপ্রেশন, এবং দমন পীড়ন, এসব জিনিস সৃষ্টি করে। তাহলে এটা তুমি নিজের ভাষায় এইভাবে করে অ্যান্সার করবা, ঠিক আছে। তো আমরা দেখলাম আসলে কিভাবে আমাদের প্রশ্নগুলো উত্তর করা উচিত। আমরা যদি এইভাবে করে একটু কিছু প্রশ্ন পড়ি, খুব সহজে আমরা যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো প্যাসেজ থেকে আসলে অ্যান্সার করতে পারবো। তো এর জন্য এখন এখানে আরো বাকি অনেকগুলো এডিশনাল কোশ্চেন দেওয়া আছে, এগুলো আমি আমার শিটটা তোমাদেরকে দিয়ে দিলে সেই শিট থেকে মূলত তোমরা কি করতে পারবা, এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিভাবে হয়েছে সেটা তোমরা দেখতে পারবা, অথবা তোমাদের যদি কোনো বই থাকে সেই বই থেকে নিজে নিজে বসে প্র্যাকটিস করবা। বুঝতে পারছো কথা? এখানে কঠিন কিছু নাই, সহজ, শুধু বুঝতে হবে। কয়েকটা বিষয় আছে, বেসিক বিষয়, সেটা হচ্ছে তোমাকে যদি প্রশ্নটা পাস্ট টেন্সে করো তুমি পাস্ট টেন্সে উত্তর করবা, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করলে উত্তরটা হচ্ছে যে কোনো টেন্সে করা যাবে, বিকজ প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করলে সেটার উত্তর প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট অথবা ফিউচার যে কোনো টেন্সের দিকেই যেতে পারে। আচ্ছা, তাহলে এখন কনফিডেন্স আসছে, মানে মোটামুটি কোশ্চেন করলে
সেটা হচ্ছে বুঝে নিজের মতো লেখা যাবে? অবশ্যই চেষ্টা করবা প্যাসেজ থেকে হুবহু কপি না করে নিজের মতো করে লেখার। সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই নাম্বারটা বেশি পাবা। আর প্যাসেজ থেকে কপি করলে স্যার কিন্তু বুঝে ফেলবে তুমি আসলে প্যাসেজ থেকে লাইনগুলো কপি করে চুরি করে তুমি লিখে দিছো। জাস্ট প্যাসেজ থেকে আইডিয়া নিবা আর বাকিটা নিজের ভাষায় লিখবা। আর নিজে লিখলে তখন দেখবা অনেক কিছু তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছো? জাস্ট লিখে লিখে তোমার যে অভ্যাসটা, যে ভয়টা, সেটা দূর করতে হবে। ওকে, এবার আসি আমরা একটু ফ্লো চার্ট নিয়ে কথা বলি। আর এখানে হচ্ছে কোনো মানে সায়েন্টিফিক রুল নাই, কোনো ম্যাথমেটিক্যাল রুল নাই যে কোনো ম্যাথমেটিক্যাল কোনো রুল নাই যে তোমার কোশ্চেনগুলো এইভাবে করে অ্যান্সার করতে হয়, এইভাবে অ্যান্সার করতে হয়, এরকম কোনো হচ্ছে রুল নাই। ঠিক আছে, তোমাকে প্রশ্নটা কোন টেন্সে করছে এটা দেখবা, দেন তুমি অ্যান্সার করবা। তো এবার আসো ফ্লো চার্ট নিয়ে আমরা একটু কথা বলি। বলবো ফ্লো চার্ট নিয়ে একটু কথা বলবো। দেখো ফ্লো চার্ট নিয়ে আমরা একটু কথা বলি যে ফ্লো চার্ট কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে সামারির বিষয়টা তোমরা নিজেরা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করে নিবা, যে প্যাসেজগুলো দেওয়া থাকবে সেগুলো সামারি কিভাবে লিখতে হবে। তোমাকে যে অংশটা দেওয়া থাকবে সে অংশের মিনিংটা বুঝতে হবে, সে অংশের মধ্যে কি কি কন্টেন্ট দেওয়া আছে, কি কি বিষয়বস্তু দেওয়া আছে সেটা তোমার বুঝতে হবে, তারপর তুমি সামারি লিখতে পারবা। তুমি যদি হচ্ছে নাই জানো যে এই প্যাসেজের মধ্যে কি কি তথ্য আছে, তাহলে তুমি সামারি কেমনে লিখবা? ঠিক আছে, তো এর জন্য একটু ভালো করে বুঝবো। তো খেয়াল করো তাহলে, আমরা এখন দেখব যে সামারি কিভাবে লেখা যায়, সরি, ফ্লো চার্ট কিভাবে লেখা যায় এই সম্পর্কে একটু কথা বলি। দেখো ফ্লো চার্ট কেমনে লিখবা, খেয়াল করবা ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আসলে সহজ একটা বিষয়, এটা কঠিন কিছু না, এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, তোমরা জিনিসটাকে হচ্ছে কঠিন করে ফেলছো। ঠিক আছে, খেয়াল করবা ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে হচ্ছে যে কিছু ফ্রেজের মাধ্যমে একটা প্যাসেজের তথ্যগুলোকে উপস্থাপন করা। দেখো তাহলে ফ্লো চার্টের বিষয়বস্তু কি? ফ্লো চার্টের বিষয়বস্তু হচ্ছে যে কিছু তথ্য হচ্ছে উপস্থাপন করা একটা প্যাসেজের মধ্যে। যে তথ্যগুলো দেওয়া আছে আমাকে উপরে বলে দিবে কোন তথ্যগুলোকে আমার দেখাতে হবে, সেটা অনুসারে হচ্ছে আমার বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো তাহলে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো। ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমত তুমি দেখবা যে তোমার যে বক্সটা দেওয়া আছে, যে অ্যান্সারটা তোমাকে দিয়ে দিছে, সেই অ্যান্সারটা কিভাবে দেওয়া আছে। সেই অ্যান্সারটা হতে পারে হচ্ছে ধরো ভার্বের V1 হতে পারে, সেটা ভার্বের V2 হতে পারে, অথবা সেটা ভার্বের হতে পারে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অথবা সেটা হতে পারে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস মেইন ভার্ব হতে পারে। তাহলে তোমার বুঝতে হবে, অথবা সেটা হতে পারে একটা নাউন ফ্রেজ, কি হতে পারে, একটা একটা ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ না লিখে আমি লিখলাম ফ্রেজ। ঠিক আছে, তাহলে তোমার বুঝতে হবে যে ফ্লো চার্ট যেটা তোমাকে দিল সেখানে আসলে কোন বিষয়টা দেওয়া আছে। আমাকে যে ফ্লো চার্টটা দিবে সেখানে কি আসলে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, নাকি ভার্বের V2 দেওয়া আছে, নাকি ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, নাকি টু প্লাস মেইন ভার্ব দেওয়া আছে, নাকি হচ্ছে তোমার কোনো ফ্রেজ দেওয়া আছে। এই বিষয়গুলো আমার বুঝতে হবে। এই বিষয়গুলো বুঝতে পারলেই তখন আমি মূলত হচ্ছে ফ্লো চার্টটা অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে এগুলো একটু আমরা খেয়াল রাখবো। তারপর ফ্লো চার্টের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না, কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না, কোনো ফুল স্টপ ইউজ করা যাবে না। ঠিক আছে, কোনো ফুল স্টপ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। হুম, এবং সব সময় মানে সংক্ষিপ্ত উত্তর করতে হবে, সংক্ষিপ্ত ছোট অ্যান্সার করবা। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত উত্তর করতে হবে। মানে তুমি একদম লিখতে লিখতে, অনেকে যেটা করে আমি দেখি সেটা হচ্ছে লিখতে লিখতে একদম এত বিশাল অ্যান্সার লিখে ফেলে। সংক্ষিপ্ত ছোট, যত ছোট অ্যান্সার করা যায়, সেটা যদি একটা ওয়ার্ড হয় তাও ঠিক আছে, একটা ওয়ার্ড দিয়েও কিন্তু ফ্লো চার্ট করা যাবে। বুঝে গেছে? তাহলে তাহলে সংক্ষিপ্ত উত্তর করতে হবে। কি করতে হবে? সংক্ষিপ্ত উত্তর করতে হবে, সংক্ষিপ্ত উত্তর করতে হবে। ঠিক আছে, এবং তোমার তুমি চাইলে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারবা, তাহলে একটি শব্দের মাধ্যমে কিন্তু অ্যান্সার করা যাবে, সেটা লিখলাম না। এরপর হচ্ছে তুমি যে ফ্লো চার্টটা করবা সেই ফ্লো চার্টটা যে সিস্টেমেটিক্যালি করবা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং যে বিষয়বস্তু তোমাকে হচ্ছে উপরে বলে দিবে সেই বিষয়বস্তু অনুসারে তোমার ফ্লো চার্টটা করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা করতে হবে কি,
বিষয়বস্তু অনুসারে, কি অনুসারে? বিষয়বস্তু অনুযায়ী, বিষয়বস্তু অনুযায়ী উত্তর করতে হবে, বিষয়বস্তু অনুযায়ী উত্তর করতে হবে, বুঝছো? বিষয়বস্তু অনুযায়ী আমাদের উত্তর করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটা ফ্লো চার্ট এখান থেকে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আশা করি ক্লিয়ার। তুমি দেখবা যে আসলে তোমার ফ্লো চার্টের মধ্যে প্রথম বক্সের মধ্যে ফ্রেজটা বা মানে শুরুর অংশটা কিভাবে দেওয়া আছে, সেটা কি ভার্ব দিয়ে দেওয়া আছে নাকি কোনো নাউন ফ্রেজ দেওয়া আছে বা কোনো একটা ফ্রেজ দেওয়া আছে? অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগই দেখা যায় ভার্ব দিয়ে শুরু হয়, আবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারি যে নাউন ফ্রেজ দিয়ে শুরু হয়, যেমন আ পোর বয়, হ্যাঁ, বা আই স্ট্রিট চাইল্ড, এরকম অনেক কিছু থাকতে পারে ফ্রেজ। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখি সরাসরি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা একটা ফ্লো চার্ট দেখি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, ফ্লো চার্ট দেখলে তোমাদের কাছে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে একটা ফ্লো চার্ট এখানে দিছে, যেমন প্রথমটা একটু খেয়াল করবা, এই যে প্রথমটা, এটা হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট আসছে এবং ময়মনসিংহ বোর্ড 17তে আসছে, ঠিক আছে? এটা ময়মনসিংহ বোর্ড 17তে আসছে এবং এটা ক্যাডেট কলেজে আসছে। তো খেয়াল করো, আমাদেরকে একটা অংশ এখানে সিলেক্ট করে দিছে, সেটা হচ্ছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই অংশটা। যদিও এটা আমি এখানে এভাবে দিছি, বাট তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্যাসেজটা সম্পূর্ণ দেওয়া থাকবে, প্যাসেজটা সম্পূর্ণ দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে। তো এখন তোমাকে বলছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, তিনি আসলে যে রাজদণ্ডে দণ্ডিত হন। তো প্রথমে খেয়াল করো, তোমাকে আসলে কি সম্পর্কে ফ্লো চার্টটা লিখতে বলছে। বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে নিচে যে টেক্সট দেওয়া আছে সেটা পড়তে বলছে, সেটা পড়ো। অ্যান্ড এবং মেক আ ফ্লো চার্ট শোয়িং হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, এবং একটা ফ্লো চার্ট তুমি তৈরি করো শোয়িং, দেখিয়ে, হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, তার পুরো জীবন তিনি আসলে কি কি কাজ করেন, তার অ্যাক্টিভিটিসগুলো কি কি ছিল, সেগুলো দেখিয়ে তোমাকে একটা বলছে ফ্লো চার্ট তৈরি করার জন্য। তাহলে প্রথমটা আমাদেরকে দিয়ে দিছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। তাহলে এই অংশ থেকে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অংশের মধ্যে আমরা আরো কি কি তথ্য পাচ্ছি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু ভার্বের এটা হচ্ছে V3, যদিও এই যে চার্জ এটা হচ্ছে ভার্বের V3। তো যাই হোক, আমরা কিন্তু বাকিগুলো ভার্বের V2 দিয়ে অ্যান্সার করব, ঠিক আছে? তো আমরা কি কি অ্যান্সার করতে পারি দেখি, অ্যান্সারটা কি কি করা যাবে। যেমন প্যাসেজের মধ্যে কি কি বলা আছে একটু খেয়াল করো। যেমন এখানে দেখো, এই যে এখান থেকে লাস্ট পর্যন্ত, মূলত এই যে এখান থেকে লাস্ট পর্যন্ত প্যাসেজটা দেওয়া আছে। এবং প্রথমটা হচ্ছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ঠিক আছে? এই যে এটা দেওয়া আছে। এখন আমরা আরো কি কি বলতে পারি, তার কি কি অ্যাক্টিভিটি ছিল তার পুরো জীবনের মধ্যে, তিনি আসলে কি কি দেখিয়েছেন, হ্যাঁ, মানে কি কি করছে। তো খেয়াল করো কি কি বলতে পারি আমরা। আমরা বলতে পারি ডেডিকেটেড হিমসেলফ, ডেডিকেটেড হিমসেলফ টু দ্য আফ্রিকান পিপল, তিনি আসলে তার নিজেকে উৎসর্গ করছে। তাহলে আমরা সেকেন্ড যে অ্যান্সারটা করব সেটা অবশ্যই বক্সের মধ্যে, প্রত্যেকটা বক্সের মধ্যে প্রথম যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা আমরা কিভাবে করব, প্রথমে লিখে নিব যেটা প্রশ্ন দেওয়া আছে, প্রথমটা আমরা লিখে নিব। যেমন এখানে ধর আমি প্রথমটা লিখে ফেললাম, হ্যাঁ, এখানে কোনো ফুল স্টপ দিবা না, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে চার্জড উইথ, হ্যাঁ, তারপর ধরো ক্যাপিটাল অফেন্সেস, এই যে চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস এটা এখানে লিখলাম, শেষে কোনো ফুল স্টপ দিবে না, তোমরা অনেকেই ভুলে ফুল স্টপ দিয়ে ফেলো। আচ্ছা, আমাকে বলছে স্যার কোনো ফ্লো চার্ট, আমি বলি তোমাদেরকে, এটা একটা হচ্ছে ভ্রান্ত ধারণা। মানে তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কোন একটা ফ্লো চার্ট আমি দেখতে পাচ্ছি যে ভার্বের V1 দিয়ে শুরু হয়েছে, অথবা V2 দিয়ে শুরু হয়েছে, অথবা V3 দিয়ে শুরু হয়েছে, কথার কথা, অথবা 2+ মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। তো তোমাদের প্রশ্নটা হচ্ছে স্যার যেটা দিয়ে শুরু হবে আমার কি ঠিক ওইভাবে করেই অ্যান্সারগুলো করতে হবে সব? না, তোমার মূল ফোকাসটা থাকবে হচ্ছে তোমাকে কোন টপিকে লিখতে বলছে। তোমাকে নেলসন ম্যান্ডেলার অ্যাচিভমেন্ট সম্পর্কে কথা বলতে বলছে, নাকি তার স্ট্রাগল সম্পর্কে কথা বলতে বলছে, ওই যে ফ্লো চার্টের উপরে লেখা থাকবে টপিকটা। তো নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা থেকে আসলে কোন টপিকের উপর বেস করে তোমাকে অ্যান্সার করতে বলছে বা ফ্লো চার্ট করতে বলছে,
ওই টপিকের উপর বেস করেই তুমি অ্যান্সার করবা। যদি হ্যাঁ তোমার জন্য এটা সহজ, যদি তোমাকে ভার্বের ভি টু টু দিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে বাকিগুলো তুমি ভার্বের ভি টু দিয়ে অ্যান্সার করবে, এটা তোমার জন্য করা ইজি। কারণ তুমি ভার্বগুলো খুঁজে খুঁজে তুমি অ্যান্সারটা করতে পারবা। তোমাকে যদি টু প্লাস মেন ভার্ব দিয়ে দেয়, টু প্লাস মেন ভার্ব, এটা অ্যান্সার করা ইজি। বাট তুমি যদি হচ্ছে ওই টপিক অনুসারে অ্যান্সার না করে এমনি যে কোনো টু প্লাস মেন ভার্ব ভার্বের ভি টু দিয়ে অ্যান্সার করো, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে টপিক যেটা বলছে সেটা অনুসারে তুমি যে কোনো ফ্রেজ লিখলে, যে কোনো ওয়ার্ড লিখলে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে অ্যান্সার করলে সবই কারেক্ট। মানে তার মানে হচ্ছে এই না যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করছে, আমার সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখতে হবে। তোমার মূল ফোকাসটা হচ্ছে টপিকটা কি বলা আছে এটা, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে টপিকের মধ্যে যে তার পুরো জীবনের মধ্যে, টপিকটা কি ছিল? এই যে টপিকটা ছিল মূলত হচ্ছে ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, মানে তার পুরো জীবনের মধ্যে তিনি আসলে কি কি করেছিলেন আফ্রিকার মানুষের জন্য, সেটা আমাদেরকে এখানে দেখাতে বলছে। এবং আমাদেরকে প্রথম যেটা দিছে সেটা হচ্ছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। এবং খেয়াল করো প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার। সো প্রথমটা যদি ক্যাপিটাল লেটার হয়, সেক্ষেত্রে আমি যখন বাকি বক্সগুলো আমি পূরণ করব, সেগুলো অবশ্যই আমি ক্যাপিটাল লেটারের সাহায্যে লিখব। তো অ্যান্সারের ধরনটা আমি দেখাই দিচ্ছি, এরপর উত্তরগুলো আমি তোমাদেরকে খুঁজে খুঁজে বলে দিচ্ছি। দেখো যে প্রথম যেটা এখানে দেওয়া আছে সেটা তুমি লিখে ফেলবা, ঠিক আছে? এই যে বক্সের মধ্যে প্রথমটা লিখে ফেলবা। তোমার হচ্ছে অ্যান্সার করতে হবে কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা তোমাকে প্রশ্নেই দিয়ে দিবে, সেটা সহ তুমি এখানে লিখবা। তো প্রথমটা তুমি এখানে লিখবা যে চার্জড উইথ, হ্যাঁ, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ঠিক আছে? কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। ক্যাপিটাল কি অফেন্সেস, কোনো ফুল স্টপ দিবা না এখানে, কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? এরপর তুমি অ্যারো চিহ্ন দিবা। অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে পরের যে সেকেন্ডটা তুমি অ্যান্সার করবে সেটা তুমি লিখবা। তাহলে আমি কি বলছিলাম? সেকেন্ডটা, সেই নিজেকে হচ্ছে উৎসর্গ করেছে, সেই নিজেকে উৎসর্গ করেছে কাদের জন্য? আফ্রিকার মানুষের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি ডেডিকেটেড হিমসেলফ, ডেডিকেটেড হিমসেলফ। এখানে কোনো সাবজেক্টের নাম উল্লেখ করা যাবে না। ফ্লো চার্টের ক্ষেত্রে সাবজেক্টের কোনো নাম উল্লেখ করা যাবে না। তাহলে ডেডিকেটেড হিমসেলফ টু দ্য আফ্রিকান পিপল, এটা লিখে দিবা এখানে, টু দ্য আফ্রিকান পিপল। এরপর 3 নাম্বারটা অ্যান্সার করবা। 3 নাম্বারটা হচ্ছে আমরা দেখব যে প্যাসেজের মধ্যে আসলে কি অ্যান্সার করা যায়। এই যে এভাবে করে তুমি অ্যান্সারগুলো করে যাবা, অ্যারো চিহ্ন দিয়ে এভাবে করে অ্যান্সারগুলো করে যাবা। তাহলে আমরা তো একটা লিখলাম, আরো কি কি অ্যান্সার করা যায়, তার জীবনের মধ্যে আর কি কি আছে আমরা একটু দেখি এই অংশের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা বললাম হচ্ছে ডেডিকেটেড হিমসেলফ একটা পাইছি এখানে। হুম তারপর হচ্ছে আরো কয়েকটা দেখো, খুব সিম্পল, এটা আমরা পাইছি ডেডিকেটেড হিমসেলফ, এখানে মাইসেলফ হবে না, হিমসেলফ, যেহেতু আমি লিখতেছি তার ব্যাপারে। কিন্তু নেলসন ম্যান্ডেলাকে সরাসরি এখানে মেনশন করা যাবে না, খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে। এরপর বলছে কি দেখো, এই যে ফাউট এগেনস্ট, এই যে ফাউট হচ্ছে ভার্বের ভি থ্রি, তোমাদেরকে আমি আগেই বলছি চার্জড হচ্ছে আসলে ভার্বের ভি থ্রি দেওয়া আছে, বুঝছো? ওকে। তাহলে ডেডিকেটেড হিমসেলফ তুমি লিখছো, ডেডিকেটেড হিমসেলফ টু দ্য আফ্রিকান পিপল, এটা হচ্ছে তুমি কেটে দিবা, টু দ্য আফ্রিকান পিপল লিখবা জাস্ট, হ্যাঁ। এরপর ফাউট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, যতটুকু হচ্ছে রেড মার্ক করা আছে, রেড মার্ক যতটুকু করা আছে এইটুকু, হ্যাঁ। এরপর দেখো ফাউট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, তাহলে কয়টা অ্যান্সার হয়েছে? 3টা। একটা হচ্ছে ডেডিকেটেড হিমসেলফ, আর হচ্ছে ফাউট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, ফাউট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। এরপর আমরা লিখতে পারি তিনি আর কি কি করছে। আরো হচ্ছে তোমার মূলত 2টা অ্যান্সার করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, আচ্ছা এটা লিখতে পারি যে স্টাবলিশড আর ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। হ্যাঁ, বলতে পারি না, কারণ তিনি তো আসলে তার আদর্শের মধ্যে ছিল, তিনি কি করবেন, একটা গণতান্ত্রিক এবং একটা মুক্ত সমাজ তিনি প্রতিষ্ঠা করবেন, যেখানে সবাই তাদের অধিকার এবং শান্তিতে তারা বসবাস করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে স্টাবলিশড, হ্যাঁ, ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, সেটা লেখা যায়। এরপর হচ্ছে যে আবার কি লেখা যায়, তারপর হচ্ছে তোমার ধরো লেখা যায় যে উম, 4টা হলো, আর কি লেখা যায় বলো তো?
স্টাবলিশড এই ওয়ার্ডটা আসলে নিচ থেকে লিখলাম, এটা নিচ থেকে না লিখলেই ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি, আফ্রিকান, এগুলো তো হয়েছে, ডেডিকেটেড হিমসেলফ এটা হয়েছে। আর বাকিগুলো এমন তথ্য দিতে হবে যেটা আসলে এখানের মধ্যে আছে। হ্যাঁ, আর কি কি তথ্য দেওয়া যায়, তোমাদের মাথায় কিছু আসে, লাস্ট একটা তথ্য দাও। প্রথমটা হচ্ছে ডেডিকেটেড হিমসেলফ ফাউট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, ফাউট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। তারপর আমি বললাম হচ্ছে স্টাবলিশড আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, তিনি আসলে একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর হচ্ছে ধরো আহ, তারপর হচ্ছে উম, তারপর হচ্ছে যে এখানে আর এমন কিছু নাই যেটা অ্যান্সার করা যাবে। বাকিগুলো তো এখানে তো আর কিছু নাই, কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। না, নোবেল প্রাইজ কেমনে বলবা, কারণ তোমাকে তো অলরেডি এখান থেকে বলছে, এখান থেকে এইটুকু পর্যন্ত। নোবেল প্রাইজ তো এখানে নাই, এখানে যা তথ্য আছে সেগুলো তোমার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে তো আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আহ, তো আমরা দেখি এটার অ্যান্সার হচ্ছে কি কি তথ্য আছে একটু দেখি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্সারে কি কি তথ্য দেওয়া আছে একটু দেখি, আমরা আমরা তো নিজের মতো করে লিখলাম। অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা, স্ট্রাগলড ফর দ্য আফ্রিকান পিপল, এটা কি ছিল? এটা তো ছিল না। আফ্রিকার লোকজনের জন্য হচ্ছে তোমার কি করেছিল, তিনি সংগ্রাম করেছিল। এটা কি এখানে আছে একটু দেখি আমরা। না, এখানে তো এই জিনিসটা নাই, এটা নিজ থেকে লিখা যায়, এরকম তুমি যদি না পাও তাহলে নিজ থেকে লিখবা। এই যে মনির হচ্ছে মনির হচ্ছে একটা সেন্টেন্স অ্যান্সার করে ফেলছে, সেন্টেন্স অ্যান্সার করা যাবে না, ফ্রেজ অ্যান্সার করতে হবে। ফ্লো চার্টে কোনো সেন্টেন্স লেখা যাবে না, ফ্লো চার্টে অলওয়েজ ফ্রেজ লিখবা। ফ্লো চার্ট হচ্ছে ফুল স্টপ ইউজ করা যাবে না, তোমার অ্যান্সারটা হবে সংক্ষিপ্ত, এবং সাবজেক্টকে হচ্ছে মেনশন করা যাবে না, এই জিনিসগুলো খেয়াল রাখবা, ঠিক আছে। তুমি হচ্ছে একটা সাবজেক্ট সেন্টেন্স লিখে ফেলছো, সেন্টেন্স লেখা যাবে না। তাহলে আমি এখানে আরো কয়েকটা বিষয়ে তোমাদেরকে বলি, যেমন তার পুরো জীবনের মধ্যে তিনি আসলে কি কি করেছিলেন। তার মধ্যে হচ্ছে আমরা একটা বলতে পারি, সেটা হচ্ছে তিনি তার তার জীবনকে উৎসর্গ করেছে কাদের জন্য, এই যে তিনি তার জীবনকে উৎসর্গ করছে মূলত আফ্রিকার মানুষের জন্য। তাহলে ডেডিকেটেড হিমসেলফ টু দ্য আফ্রিকান পিপল, আমি নিজের মতো মতো করে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে। এরপর ফাউট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, ফাউট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, ওখানে চার্জ যেটা ছিল সেটা হচ্ছে আসলে ভার্বের V3, বুঝছো। তো ভার্বের V3 থাকলে তুমি সবগুলো ভার্বের V3 দিয়ে অ্যান্সার করতে পারো, অথবা যে কোনো ফ্রেজ লিখতে পারো। তবে খেয়াল রাখতে হবে যে তোমার অ্যান্সারটা টপিক অনুসারে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখবা। ওকে, এরপর বলছে কি দেখো, এরপর বলছে চেরিশড দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এটা লিখতে পারো। যে তিনি তার পুরোটা জীবন কিন্তু এই যে গণতন্ত্র এবং মুক্ত সমাজ তিনি কি করেছিলেন, মুক্ত সমাজের যে আদর্শ সেটা লালন করেছিলেন, এটা লিখতে পারো, ঠিক আছে। ওকে, এরপর তুমি লিখতে পারো যে স্টাবলিশড ইকুয়াল অপরচুনিটিস, অথবা ফাউট ফর ইকুয়াল অপরচুনিটিস, তার পুরোটা জীবন তিনি আসলে সমান অধিকারের জন্য তিনি আসলে যুদ্ধ করেছিলেন। তো ফাইট এই জিনিসটা তো এখানে আছে, তথ্যগুলা কিন্তু এখানে থাকতে হবে। তুমি নিজের মতো করে তথ্য বানাই দিলে হবে না, ঠিক আছে। অনেকে এই জিনিসটা করে যে নিজের মতো করে লিখে দেয়, না, নিজের মতো লিখলে হবে না, তথ্যগুলো এখানে থাকা লাগবে। তাহলে তুমি লিখতে পারো ফাউট ফর ইকুয়াল অপরচুনিটিস, কি লিখতে পারো, এই যে এর আগে হচ্ছে একটা ফাউট লাগাই দিবা, ফাউট, ফাউট ফর, ফাউট ফর ইকুয়াল অপরচুনিটিস, ঠিক আছে। তাহলে কয়টা হইলো, চারটা, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা লিখতে পারি তাহলে ডেডিকেটেড একটা, ফাউট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, ফাউট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, চ্যারিশ দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, চারটা, শেষে হচ্ছে ফাউট ফর ইকুয়াল অপরচুনিটিস, শেষ, পাঁচটা লিখে দিবা, বুঝছো। অবশ্যই ফ্রেজ অ্যান্সার করতে হবে। তো সিমিলারিটি তোমাদেরকে যদি আমি আরেকটা দেখাই, এটা লাস্ট, খেয়াল করো। আরেকটা দিছে, মনে করো এখানে বলছে এই যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। তো বলছে প্যাসেজটা কোন অংশ, প্যাসেজটার নিচে অবশ্যই দিয়ে দিবে প্রশ্নে। তো এখানে দিছে দেখো নেলসন ম্যান্ডেলা, এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, মানে পুরো নেলসন ম্যান্ডেলা তোমাকে দিয়ে দিছে, পুরো প্যাসেজটা দিয়ে দিছে। তারপর তোমাকে বলছে যে তার অ্যাক্টিভিটিগুলো এবং তার যে অ্যাচিভমেন্টগুলো আছে, তার অর্জনগুলো এবং তার কার্যকলাপগুলো হচ্ছে দেখিয়ে একটা ফ্লো চার্ট করতে বলছে। প্রথমে তোমাকে দিছে ফাউট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এটা কোথায় আছে আগে খুঁজে বের করবা। এবং এখানে ফাউট দিছে, ফাউট এটা কোথায় আছে, লাইনটা কোথায় আছে আগে একটু খুঁজে বের করো।
তাহলে তারপর হচ্ছে তুমি অ্যান্সার করবা, কি কি অ্যান্সার করবা, তার অ্যাক্টিভিটি এবং তার অ্যাচিভমেন্ট অ্যান্সার করবা। তাহলে আমরা একটু খুঁজে বের করি এই লাইনটা কোথায় আছে, খেয়াল করো। ঠিক আছে, খুঁজে বের করি। দেখো এই যে ফাউট ভার্বের V2 দেওয়া আছে, মানে ভার্বের পাস্ট ফর্ম, ফাইট ফাউট ফাউট। তো এই যে লাইনটা কোথায় আছে, লাইনটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। আগে লাইনটা খুঁজে বের করবা। তার লাইনটা পাওয়া যাচ্ছে এখানে, যে দেখো ফাউট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এখানে ফাইটের পরিবর্তে কি হবে, ফাউট হবে। প্রশ্ন আমাদেরকে ফাউট দিছে, ভার্বের V2 অথবা V3 ধরে নাও। ঠিক আছে, যেহেতু ফাইটের V2 এবং V3 সেম, এই লাইনটা আমরা খুঁজে বের করলাম। আচ্ছা, এই লাইনটা খুঁজে বের করার পরে তিনি আর কি কি করছে, তার অর্জনগুলো কি কি, তার কার্যকলাপগুলো কি কি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এটা ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড। তিনি হচ্ছে সবসময় চেয়েছিলেন তিনি বর্ণবিদ্বেষ বা বর্ণ বৈষম্যটাকে হচ্ছে তিনি কি করে ফেলবেন, ভেঙে ফেলবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর তার অর্জনগুলো কি কি আছে, তার অর্জনের মধ্যে একটা অর্জন হচ্ছে তিনি পুরো পৃথিবীর সমর্থন আদায় করতে কি হয়েছিলেন, মানে তিনি পুরো পৃথিবীর সমর্থন আদায় করতে পেরেছিলেন। তাহলে আমরা এখানে উইন এটার পরিবর্তে কি লিখবো, ও উন লিখবো। এই যে এটার পরিবর্তে কি লিখবো, উন। তাহলে উন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি পুরো পৃথিবীর সমর্থন আদায় করেছিলেন। তাহলে কয়টা পেলাম, দুইটা, আমাদের নিচ থেকে দুইটা, একটা হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল। আচ্ছা, এরপর তিনি আরো কি করেছিলেন, তিনি সংগ্রাম করেছিলেন কিসের জন্য, ন্যায়ের জন্য। কোথায়, সারা পৃথিবীতে। তাহলে আমরা লিখতে পারি এই যে স্ট্রাগলড ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তিনি সারা পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রাম করেছিলেন। তিনটা হলো। এরপর খেয়াল করো, তিনি তার অ্যাক্টিভিটি, তার কার্যকলাপের মধ্যে তার সংগ্রামটা আছে, এবং তিনি বর্ণপ্রথাকে ভেঙে দেওয়ার জন্য সবসময় তৎপর ছিলেন, সবসময় সংকল্পবদ্ধ ছিলেন, সেটাও আছে। এরপর খেয়াল করো, তিনি তার মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। তাহলে ফাউট ফর, এই যে ফাইট, এটা কি হয়ে যাবে, ফাউট হয়ে যাবে। কি হয়ে যাবে, ফাউট হয়ে যাবে, ফাউট। ফাউট ফাউট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আচ্ছা, এরপর আরো আছে, কি আছে দেখো। এরপর তুমি লিখতে পারো যে imprisoned ফর নিয়ারলি 3 decades, তিনি 3 দশকের কাছাকাছি কারাবন্দী ছিলেন। এটা কিন্তু তার একটা কার্যকলাপ, তার জীবনে যে যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, কাজকর্মগুলো ছিল, তার মধ্যে এটাও একটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আরো অনেক আছে, এখানে অনেক পাওয়া যাচ্ছে। তারপর তুমি বলতে পারো হচ্ছে তিনি আসলে কি পান, নোবেল পান। এই যে অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এটা হচ্ছে তার অর্জন। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর তিনি আসলে কি হয়, ওই যে প্রেসিডেন্ট হইছে না, প্রেসিডেন্ট। হ্যাঁ, তাহলে তুমি এখানে লিখতে পারো যে দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, কিন্তু তার নামটা লিখা যাবে না। তুমি লিখতে পারো যে সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, এটা হচ্ছে তার অর্জন। তাহলে এটা হচ্ছে তার অর্জন। তারপর নোবেল পুরস্কার পাইছে, এটা হচ্ছে তার অর্জন। সারা পৃথিবীর সমর্থন পাইছে, এটা হচ্ছে তার অর্জন। তোমার লিখতে হবে 5টা, বাট এখানে কয়েকশোটা পাওয়া যাচ্ছে। কথার কথা হচ্ছে কি, কয়েকশোটা পাওয়া যাচ্ছে। সাবিনা বলছে পাস্ট ফর্ম লিখতে হবে সবগুলো, না, তুমি পাস্ট ফর্ম লিখতে পারো, অথবা তুমি নিজের মতো করে লিখতে পারো, অসুবিধা নাই। তবে যদি ভার্বটা দিয়ে দেয় তাহলে তোমার জন্য সুবিধা। বুঝা গেছে, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিছে অথবা আইএনজি দিয়ে দিছে, তাহলে তুমি সেটা ইজিলি লিখতে পারবা। বুঝছো, তবে কোনো সেন্টেন্স লেখা যাবে না। অবশ্যই হচ্ছে কি করবা, স্যার এগুলো কি আগে পরে বসানো যাবে, নো প্রবলেম, লিখা যায়। তবে এমনি এটা সুন্দর যে প্রথমে তুমি অ্যাক্টিভিটিস গুলো লিখলা 3টা, তারপর তার অ্যাচিভমেন্ট লিখলা হচ্ছে কয়টা, 2টা। অথবা প্রথমে তার অ্যাক্টিভিটিস লিখলা 2টা, তুমি নিচ থেকে যে 5টা লিখবা তার মধ্যে অ্যাক্টিভিটিস লিখলা 2টা, তারপর হচ্ছে তুমি তার অ্যাচিভমেন্ট লিখলা 3টা। এভাবে করে লিখা যায়। তবে আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো। একজনে বলছে হচ্ছে তোমার আইএনজি দিয়ে একটা করানোর জন্য, আমি আইএনজি দিয়ে একটা দেখাচ্ছি। তারপর আমরা হচ্ছে আজকে সামারি সম্পর্কে কথা বলবো না। সামারি এখানে আছে, জাস্ট তুমি নিজে নিজে সামারিটা লিখার চেষ্টা করবা। প্যাসেজটা বুঝলে নিজের ভাষায় সামারিটা লিখবা। এবং প্যাসেজের মধ্যে, আচ্ছা, এটা সম্পর্কে একটু পরে কথা বলতেছে, আগে দেখো। তা এটা শেষ করি। আচ্ছা, আইএনজি দিয়ে আছে, আচ্ছা আইএনজি দিয়ে নাই। এখানে একটা আছে দেখো, 2+ মেইন ভার্ব দিয়ে। আইএনজি দিয়ে তো হচ্ছে আমাদের এখানে নাই, 2+ মেইন ভার্ব দিয়ে একটা আছে, এবং ফ্রেজ দিয়ে একটা আছে। খেয়াল করো, এই যে আমাদেরকে এখানে বলছে পাঁচ পাঁচ নাম্বার যেই ফ্লো চার্টটা বলছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ শর্ট নোটস। শর্ট নোট বলতে বোঝাচ্ছে কি, ফ্লো চার্ট। ইন ইচ অফ দ্য বক্সেস
প্রত্যেকটা তো হচ্ছে তোমার শর্ট নোট করতে হবে। টপিকটা কি বলছে এটা ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে শোয়িং দ্য রাইটস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। তাহলে নেলসন ম্যান্ডেলার যে অধিকারগুলো এবং তার যে হচ্ছে অর্জনগুলো আছে সেগুলো দেখিয়ে এখানে হচ্ছে কি করতে বলছে, একটা ফ্লো চার্ট করতে বলছে আমাদেরকে। বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড থেকে শুরু করে রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস পর্যন্ত আমাদেরকে অংশ দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? তো শুরুতে আমাদেরকে দিচ্ছে টু স্টাবলিশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, তার অর্জন লিখতে হবে এবং তার অধিকারগুলো কি কি সেটা লিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে তিনি হচ্ছে আসলে কি করেছেন, তিনি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা মানে বহুজাতিক গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, টু প্লাস মেন ভার্ব দিয়ে আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, চলো দেখি কি কি লেখা যায়। তো খেয়াল করবা কোত্থেকে দিছিল জানি এটা, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে হিউম্যান রাইটস পর্যন্ত দেওয়া আছে। হিউম্যান রাইটসটা কোথায় দেখো তো, এই যে এইটুক পর্যন্ত দেওয়া আছে, এইটুক পর্যন্ত। ঠিক আছে, এইটুক পর্যন্ত দেওয়া আছে তার অর্জনগুলা এবং হচ্ছে সেই যেটা যেটা করছে। তাহলে প্রথমে তোমাকে যেটা দিচ্ছে প্রশ্ন সেটা খুঁজে বের করো। সেখানে বলছে টু স্টাবলিশ, টু স্টাবলিশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এটা দিছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন তুমি দেখো উনি আর কি কি করছে। টু এম্বাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটুকু তুমি লিখে দেবে। টু এম্বাডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, অর্থাৎ সারা পৃথিবীতে ন্যায়ের জন্য সংগ্রামকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। তাহলে টু প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তুমি লিখবা যে এই যে টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তিনি তার টু ফাইট, টু প্লাস মেইন ভার্ব, তিনি তার মূলত তার যেই মানুষ, তার যে জনগণ তাদের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। এরপর কি বলছে দেখো, টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড, টু প্লাস মেইন ভার্ব। যদি টু প্লাস মেইন ভার্ব তোমার প্রয়োজনে বানাতে হয় বানাতে পারবা, নো প্রবলেম। ঠিক আছে, যেমন তুমি হচ্ছে নিজ থেকে যদি বানাতে চাও তুমি কিরকম বানাতে পারো, যেমন হচ্ছে এই টু প্লাস মেইন ভার্ব যদি আমরা এখানে বলি, যেমন বলতে পারি যেমন এখানে বলতে পারো হচ্ছে টু বিকাম সাউথ আফ্রিকাস, টু বিকাম লিখতে পারো, নো প্রবলেম। বিকামিং আছে তো তুমি নিচ থেকে টু প্লাস মেইন ভার্ব করতে পারো এটাকে, মানে ভার্ব থাকলে সেটার আগে টু বসাবা। তবে অর্থটা খেয়াল রাখবা, অর্থটা মিলতেছে কিনা। ঠিক আছে, তবে নট নেসেসারি তোমার সবগুলো টু প্লাস মেইন ভার্বই অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? যেহেতু বলছে আমাদেরকে তার অধিকারগুলো এবং তার অ্যাচিভমেন্টগুলো দেখাতে, আমরা এখানে কয়টা লিখলাম, প্রথমে লিখলাম হচ্ছে টু এম্বাডি দ্য স্ট্রাগল, এটা লিখলাম। তারপর লিখলাম টু ব্রিং ডাউন অ্যাপার্টেইড, তারপরে লিখলাম টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তিনটা লিখলাম। এরপর আমি এখানে চাইলে টু প্লাস মেইন ভার্ব ধরো তুমি পাচ্ছ না, তুমি এখানে কি লিখতে পারো, এটা লিখতে পারো বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, এটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট, অর্জন। তিনি প্রথম সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন, লিখতে পারো। অথবা শুধু লিখতে পারো এটা, সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট 1994, তার অর্জন। এরপর তুমি লিখতে পারো যে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, এখানে কি টু প্লাস মেইন ভার্ব আমি লিখি নাই, এভাবে অ্যান্সার করা যাবে। টপিকটা কি এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তাহলে পাঁচটা তো হয়ে গেছে। তারপর তার আর কি কি অর্জন আছে এই দুইটা ছাড়া, যেমন এখানে একটা আমরা পড়ে আসছিলাম না, সে পৃথিবীর সমর্থন আদায় করছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি টু উইন দা, এই যে এখানে একটা টু লাগাই দাও, টু উইন দা সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তিনটা অ্যাচিভমেন্ট বলছি, অনেক লেখা যাবে এখানে। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক আছে, যেমন হিউম্যান রাইটস পর্যন্ত দিছে। তো তো তিনি আসলে কি, তিনি এখানে আরো কি কি ছিল, যেমন আমরা এখানে বলতে পারি যে এই যে এখানে আমরা বলতে পারি দ্য ফেজ অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেজেন্ট টু এইডস, তিনি হচ্ছে পলিটিক্যাল দমন থেকে শুরু করে একদম এইডস পর্যন্ত অনেকগুলো চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেন, এটাও লেখা যায় যে এখান থেকে। হ্যাঁ, তো অনেক কিছু অ্যান্সার করা যাবে, জাস্ট তুমি নিজের মতো করে অ্যান্সার করবা। ঠিক আছে, তো আজকে আমরা মূলত হচ্ছে কি কি নিয়ে কথা বললাম, এই লেসনের এমসিকিউ নিয়ে কথা বললাম, কোশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করবা সেই সম্পর্কে একটা আইডিয়া দিলাম, এবং ফ্লো চার্ট কিভাবে অ্যান্সার করবা সেটা হচ্ছে আমি সেটা নিয়ে হচ্ছে কথা বললাম। তো আমি একটু যদি বলি তোমাকে,
কোশ্চেনগুলো যখন তোমাকে দিবে, কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে পাস্ট টেন্সে যদি প্রশ্নটা করা হয়, ডিড দিয়ে বা ওয়াজ দিয়ে যদি প্রশ্ন করা হয়, মানে ওয়াজ ওয়েয়ার বা ডিড এরকম পাস্ট টেন্সে যদি প্রশ্নটা করা হয়, পাস্ট টেন্সে উত্তর করবা। যদি প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা করা হয়, সেক্ষেত্রে যে কোনো টেন্সে অর্থ বুঝে তুমি উত্তরটা করতে পারো, নো প্রবলেম। সেই উত্তরটা প্রেজেন্ট পাস্ট যে কোনো টেন্সে যেতে পারে। এরপর হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে খেয়াল করো। তো এখানে হচ্ছে আমরা ফ্লো চার্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় দেখলাম। কি কি বিষয় দেখলাম? ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা দেখি যে প্রথম যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হচ্ছে ভার্বের ওয়ান, মানে বেস ফর্ম দিয়ে দিছে, অথবা সেটা দিতে পারে হচ্ছে ভার্বের V2, অথবা সেটা দিতে পারে ভার্বের V3, হ্যাঁ, অথবা দিতে পারে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অথবা কোনো ভার্ব না দিয়ে আমাদেরকে শুধু দিতে পারে কোনো একটা ফ্রেজ, কোন একটা কি দিছে ফ্রেজ। তাহলে যেটাই আমাকে দেখ, আমার মূল ফোকাসটা হচ্ছে টপিকটা কি বলছে, কি সম্পর্কে ফ্লো চার্ট তারা চাচ্ছে নিচের প্যাসেজ থেকে, যে সম্পর্কে ফ্লো চার্ট তারা চাইবে সে সম্পর্কে আমি অ্যান্সার করব। প্রথমে প্রথম বক্সে যে উত্তরটা দেওয়া থাকবে সেটা খুঁজে বের করব। তার পরবর্তীতে ওই টপিক অনুসারে আমি যে কোনো ধরনের ফ্রেজ হচ্ছে ইউজ করলে হচ্ছে। তবে যেটা আমাকে দেওয়া আছে, যেমন ভার্ব V1 থাকুক, V2 থাকুক, V3 থাকুক, ওইটা অনুসারে অ্যান্সার করতে গেলে আমাদের জন্য একটু ইজি আর কি, ঠিক আছে? বাট তুমি যে কোনো ফ্রেজ অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে স্যার আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। তো এখন সামারির ক্ষেত্রে একটু তোমাদেরকে ছোট করে বলে দেয়, হিন্টস দিয়ে দেয়। দেখো, সামারির ক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবা নিজের ভাষায়, মানে 5-6 লাইন হচ্ছে নিজের ভাষায় লেখার জন্য, অর্থাৎ এক পৃষ্ঠার আমরা বলতে পারি হচ্ছে যে 2/3, হ্যাঁ, মানে এক পৃষ্ঠার 2/3 অথবা হচ্ছে তুমি মানে অ্যাটলিস্ট হচ্ছে 50 ওয়ার্ডস এর মধ্যে কভার করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আরো কম, মানে তুমি চেষ্টা করবো হচ্ছে 5-6 লাইনের মধ্যে পুরো জিনিসটাকে হচ্ছে তুলে ধরার জন্য। এটা হচ্ছে সামারির মূল বিষয়। এখন তোমরা সামারিটা কি করো, যে সামারিটা হচ্ছে মানে গদ বাঁধা ওই যে প্যাসেজ থেকে কপি করে লিখে দাও, এরকম লিখলে হবে না। এখানে কিছু সিস্টেম ফলো করবা, সেটা হচ্ছে ওই যে সামারিটা একটু বলে দেয়, তারপর ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে সামারির ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, যে প্যাসেজটা পড়বা, সেটা সামারি নিজে বাসায় হচ্ছে একটু প্র্যাকটিস করবা। তো দেখবা ওই প্যাসেজের মধ্যে যেগুলো বড় বড় সেন্টেন্স আছে সেগুলোকে ছোট করে ফেলছে, ঠিক আছে? মানে বড় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে সিম্পল করে ফেলছে, হ্যাঁ। তো সেটা একটু খেয়াল রাখবা। এবং ওয়ার্ডগুলো চেঞ্জ করা হচ্ছে, মানে প্যাসেজে হচ্ছে একটু যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা হচ্ছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এরকম বেশ কয়েকটা প্র্যাকটিস করলে দেখবা একদম ইজি। যেমন এখানে কিছু দেওয়া আছে, সেগুলো দেখলে হচ্ছে তুমি একটা আইডিয়া পাবা। যেমন এখানে আমাদেরকে বলছে ধরো একটা বিষয়ের সামারি লেখার জন্য, হ্যাঁ, অংশটা হচ্ছে বলে দিছে। তো আমরা এখানে হচ্ছে সামারিটা লিখলাম। তো ধরো এখানে সামারিটা লিখলাম, নিজের ভাষায় লিখবা, ঠিক আছে? এটা লিখলে সর্বোচ্চ তোমার একটা পৃষ্ঠার 1/3 হবে। একটা পৃষ্ঠার হচ্ছে মনে করো 3 ভাগ করে 2 ভাগ, তুমি 2 ভাগের মধ্যেই সামারিটা মূলত তুমি লিখবা। তবে সেখানে যাতে করে পুরো বিষয়টা উঠে আসে। এবং তুমি চেষ্টা করবা একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করার জন্য, মানে সিনোনিম অথবা সিনোনিমগুলো ইউজ করার জন্য। অ্যান্টোনিমের তো কোনো প্রয়োজন নাই, মূলত হচ্ছে সিনোনিম ইউজ করার জন্য। পাশাপাশি হচ্ছে স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট ভাবে ইউজ করার জন্য। তো এর জন্য প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে দেখবা হচ্ছে ইজি লাগতেছে। এখানে কিছু দেওয়া আছে, এরকম তুমি যে কোনো সলিউশন থেকে একটু নিজে নিজে প্র্যাকটিস করলে দেখবা তোমার কনফিডেন্সটা চলে আসছে। সামারি লেখার জন্য কোনো নিয়ম নাই, ইংলিশে কোনো নিয়ম নাই, ঠিক আছে? মানে ইংলিশে কোনো নিয়ম নাই বলতে বলতে চাচ্ছি, ইংলিশ একটা ভাষা। এখানে তুমি একভাবে অ্যান্সার করবা, তোমার ফ্রেন্ড একভাবে অ্যান্সার করবে, যতজন পরীক্ষা দিবা এক একজন এক একভাবে অ্যান্সার করবে। তার মানে হচ্ছে তোমার মূলত বুঝতে হবে কিভাবে আমার অ্যান্সার করা উচিত, সেই জিনিসটা শিখতে হবে। এরকম একটা ফরম্যাট, এই ফরম্যাট দেখে আমি অ্যান্সার করব, এসব যে মানে ভাওতাবাজি যেগুলো আছে, হ্যাঁ, এগুলা থেকে হচ্ছে বের হয়ে আসতে হবে। তোমাদের নিজের যেই কম্পিটেন্সি, নিজের যে দক্ষতা, সেটা হচ্ছে বাড়াতে হবে, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।